তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব যার নাম হচ্ছে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা 100% কনফার্ম। তাই আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে, কারণ ভাষাগত দক্ষতা সম্পূর্ণটা আজকে আমরা কভার করার চেষ্টা করব একই ক্লাসে। অনুরোধ থাকবো শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে, কারণ এটা হচ্ছে কনসেপ্টের ক্লাস। কনসেপ্ট যদি ভালো করে বুঝতে পারেন তাহলে এমসিকিউ নিয়ে ভাবতে হবে না, বিকজ কনসেপ্ট ইজ পাওয়ার। যদি আপনারা কনসেপ্ট ভালো করে বুঝে নিন তাহলে যে কোনো প্রশ্ন আসলে আপনারা আরামসে বিন্দাস সলভ করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের টপিকের নাম হচ্ছে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল। পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি। পারস্পরিক ভাব বিনিময় বা যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। অর্থাৎ আমরা একজনের সঙ্গে আরেকজনের যদি যোগাযোগ করতে চাই বা দুইজন বা ততোধিক ব্যক্তির সঙ্গে যদি আমরা কোনো একটা ভাব বিনিময় করতে চাই, তখন আমাদের কি প্রয়োজন হয়? আমাদের ভাষার প্রয়োজন হয়। আর এই যোগাযোগ সম্পূর্ণতা লাভ করে ভাষার দক্ষতার উপর। ভাষা দক্ষতা মানে যত ভালো হবে আমাদের যোগাযোগ তত ভালো মানে মধুর হবে বা শক্তিশালী হবে বা সাকসেসফুল হবে আমরা বলতে পারি। তাই ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা দক্ষতাকে বা ল্যাঙ্গুয়েজ স্কিলকে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। তো এই ল্যাঙ্গুয়েজ স্কিলকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ স্কিলকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শ্রবণ মানে লিসেনিং, 2 নম্বর হচ্ছে কথন মানে হচ্ছে স্পিকিং, এটা হচ্ছে শ্রবণ মানে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং মানে পঠন, আর রাইটিং মানে লিখন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভাষাগত দক্ষতাগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখলে কি হয়। তো প্রশ্ন কারেক্ট আনসার হবে LS আর W। আপনারা সবসময় এই সিকোয়েন্সে রাখবেন। পরীক্ষায় অপশন থাকবে শ্রবণ, কথন, পঠন, লিখন, কথন, পঠন, লিখন, শ্রবণ, লিখন, কথন, পঠন, শ্রবণ, শ্রবণ, লিখন, কথন, পঠন। কিন্তু না, সব সময় আপনারা LS আর W এই ফরম্যাট অনুযায়ী রাখবেন। অর্থাৎ প্রথমে শ্রবণ আসবে, তারপর কথন আসবে, তারপর পঠন আসবে, তারপর লিখন আসবে। আমরা সম্পূর্ণ ডিটেলসে আবার জানার চেষ্টা করব। তো এবার আমরা দেখি, এখানে দেখুন এই যে শ্রবণ, কথন, পঠন এবং লিখন যে চারটা আছে, এই চারটাকে আবার আমরা দুটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দুটা ভাগে। একটা হচ্ছে কি, একটাকে বলতে পারি আমরা কি বলি রিসিপটিভ স্কিল, আরেকটাকে কি বলি আমরা প্রোডাক্টিভ স্কিল। রিসিপটিভ স্কিল মানে কি গ্রহণমূলক দক্ষতা, আর প্রোডাক্টিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিলের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় এক্সপ্রেসিভ স্কিল। মনে রাখবেন, প্রোডাক্টিভ স্কিলের আরেকটা নাম হচ্ছে এক্সপ্রেসিভ স্কিল, অবলিক দিয়ে দিলাম। আচ্ছা, তো এই রিসিপটিভ স্কিল, তো রিসিপটিভ স্কিলের বা রিসিভ শব্দের অর্থ কি গ্রহণ করা, তাই তো রিসিভ শব্দের অর্থ গ্রহণ করা। আচ্ছা, আপনি কখন গ্রহণ করবেন একটু মাথায় রাখুন, আপনি কখন গ্রহণ করবেন। আমি আপনাকে এবার কিছু বলছি, ওই যে শুনছেন আমি কিছু বলছি, ইয়েস আপনাকে ভাই। আচ্ছা, আমি আপনাকে কিছুটা বলছি, আপনি যে শুনতে পাচ্ছেন এটা আপনি শ্রবণ করছেন, আর আপনি যে শুনছেন সেটা আপনি কি করছেন ভাই? গ্রহণ করছেন, তাই তো? একটু ভালো মতো ভাবুন। আপনি যে গ্রহণ, আমরা বলেছি রিসেপটিভ মানে কি গ্রহণমূলক দক্ষতা। ঠিক আছে, গ্রহণমূলক দক্ষতা। আপনি কোনো কিছু শুনছেন, শোনার মাধ্যমে আপনি গ্রহণ করতে পারেন যে কোনো কারোর বক্তব্য বা রাস্তা দিকে চলে হাঁটা মানুষের কথা বা যে কোনো কিছু আপনি যখন শুনবেন তখন সেটা আপনি কি করবেন? গ্রহণ করবেন। সুতরাং রিসেপটিভ স্কিল আমরা বলতে পারি শ্রবণ হচ্ছে আমাদের কি রিসেপটিভ স্কিল। অর্থাৎ আমরা যদি বলি লিসেনিং হচ্ছে আমাদের কি গ্রহণমূলক দক্ষতা। পরীক্ষায় প্রশ্ন আসবে গ্রহণমূলক দক্ষতা কোনগুলি, বা উৎপাদনমূলক দক্ষতা কোনগুলি, বা প্রকাশমূলক দক্ষতা কোনগুলি। এবারে আপনি যদি কোনো কিছু একটা পার্ট করেন, ধরে নিন এই ক্লাসের পিডিএফটা আমি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, ক্লাসের পর আপনি এই ক্লাসের পিডিএফ নোটস হয়তো বা পেয়ে যাবেন, আমাদের অ্যাপে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাপ প্লে স্টোরে অ্যাপ সহজগুরু অ্যাপ রয়েছে, তো এই অ্যাপটা ডাউনলোড করলে আপনারা অ্যাপে এটা পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, এই পিডিএফটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এই পিডিএফটা যখন পেয়ে গেলেন তখন এই জিনিসটা যখন আপনি পড়লেন, পড়ার পর আপনি এই পড়ে কি করবেন?
এখান থেকে কি কি সারমর্ম জিনিস আছে এই জিনিসগুলো গ্রহণ করবেন, তাই তো গ্রহণ করবেন না? এই যে পিডিএফটা দিয়ে দিলাম, দেওয়ার পর আপনারা কি করলেন, এটা পাঠ করলেন বা সম্পূর্ণটা আপনারা মনোযোগ সহকারে পড়লেন। পড়ার পর আপনারা কি করবেন, এটাকে আপনারা পড়ছেন মানে কিছু না কিছু একটা গ্রহণ করছেন। তার মানে পঠনও আমাদের হয়ে যাবে কি রিসেপটিভ স্কিল, পঠনও আমাদের হয়ে যাবে কি রিসেপটিভ স্কিল। এবার আপনি কিছু বলছেন, একটু মাথায় রাখবেন, আপনি কিছু বলছেন। আচ্ছা, আপনি বলতে সময় কি কোনো কিছু গ্রহণ করেন? বলা মানে কি, আপনি কিছু বলছেন মানে আপনার মনের ভাবটাকে প্রকাশ করছেন, ঠিক আছে? আপনি কোনো কিছু বলছেন মানে আপনার মনের কথাটাকে প্রকাশ করছেন। তো যেহেতু কথা বলার মাধ্যমে আমরা কোনো কিছু প্রকাশ করি, আমার মনের ভাবটা প্রকাশ করি কিসের মাধ্যমে? কথা বলার মাধ্যমে। তো যেহেতু কথা বলে আমি মনের ভাব প্রকাশ করি, সুতরাং কথনটা হচ্ছে আমার এক্সপ্রেসিভ স্কিল। এক্সপ্রেসিভের বাংলাটা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা, বা এটা আরেকটা নাম হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, যেটাকে বলা উৎপাদনমূলক দক্ষতা। এবার কোনো কথা আছে, কিছু কথা আছে যেটা আপনি মুখে বলতে পারছেন না। এমন কিছু কথা আছে যে কথাগুলো আপনি সচরাচর মুখে বলতে পারেন না, বা এবারে এমন একটা মানে পরিস্থিতির মধ্যে পড়ছেন যে আপনি মুখে বলতে পারছেন না। আপনি একটা কাগজের টুকরায় লিখে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে? যাকে দেওয়ার তাকে দিয়ে দিলেন, সে আপনার সেই লিখিত অংশটুকু পাঠ করে বা পড়ে সে বুঝে গেল। অর্থাৎ আপনার লেখার মাধ্যমে সে কিন্তু বুঝতে পারলো, অর্থাৎ আপনি লেখার মাধ্যমেও আপনার মনের ভাবটা প্রকাশ করছেন। তার মানে লিখনও হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। তো এখান থেকে আমরা ক্লিয়ার হলাম, কি ক্লিয়ার হলাম স্যার? যে আমাদের দুইটা স্কিল আছে, একটা হচ্ছে কি রিসেপটিভ স্কিল আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল কোনগুলো? এক নম্বর হচ্ছে শ্রবণ, শ্রবণ মানে লিসেনিং, আর হচ্ছে কি রিডিং, ঠিক আছে, মানে পঠন। আর প্রোডাক্টিভ স্কিল বা যদি বলি এক্সপ্রেসিভ স্কিল, তো এটা কোনগুলো স্যার? এটা হচ্ছে স্পিকিং এবং রাইটিং। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আমরা পরবর্তী যাই। এবার দেখুন, দুই ধরনের ফাংশন রয়েছে, একটা হচ্ছে গ্রহণধর্মিতা। তো গ্রহণধর্মিতাকে বলা হয় কি রিসেপটিভ ফাংশন বা রিসেপটিভ স্কিল। যে কোনটা আসতে পারে পরীক্ষায়, যা আসবে আপনি শুদ্ধ দেবেন। তার 2 নম্বরটা হচ্ছে কি প্রকাশধর্মিতা। প্রকাশধর্মিতা মানে কি? প্রকাশমূলক দক্ষতা, মানে প্রকাশ করা। আমরা কী করে প্রকাশ করি আমরা বুঝলাম। আর তার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি, এটা অথবা হবে এবং না অথবা, এখানে অথবা থাকবে, উৎপাদনমূলক ধর্মিতা, অর্থাৎ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ ফাংশন। আচ্ছা, গ্রহণধর্মিতা এবং রিসেপটিভ ফাংশন মানে কি? যা কিছু বলা হচ্ছে তার বোঝার ক্ষমতা, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আমরা যে ভাষাটা, যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেই ভাষাটা বোঝার ক্ষমতা। একজনে কেউ কিছু একটা বললো, সেটা যদি আমি বুঝতে পারি তাহলে সেটা আমি কী করছি? গ্রহণ করছি। এবার আমি আপনাকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা সেন্টেন্স আপনাকে বলবো, কিংচুং পোংনাং চিংন। আপনি কিছু বুঝলেন? আবার বলি, কিং নুং চাংপা বংন। আপনি কিছু বুঝলেন? কিছু বুঝলেন না। কারণ কি? আমার এই স্পোকেন ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ডের জন্য নয়, এটা ভুল, এটা শুদ্ধ নয়। অর্থাৎ এর দ্বারা আপনি কোনো কিছু বুঝতে পারলেন না। তো এর দ্বারা আপনি কোনো কিছু বুঝতে পারলেন না, তার মানে এটা আপনি গ্রহণ করতে পারলেন না, এটা আপনার গ্রহণধর্মিতা হলো না। গ্রহণ এটাই হবে যে আপনি যা কিছু মানে শুনছেন সেটা যদি বুঝতে পারেন, শুনে যদি বুঝতে পারেন, তখন সেটা আপনার গ্রহণ হবে। আবার হচ্ছে লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। তো লিখিত ভাষাকে আমরা কি করে বুঝি? নিশ্চয়ই পঠন করে বুঝি বা রিডিং করে বুঝি। লিখিত ভাষাকে আমরা বুঝি কী করে বুঝি? লিখিত ভাষাকে আমরা রিড করে বা রিডিংয়ের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি বা বুঝি। এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। তো এই দুইটা হচ্ছে কি, যা কিছু শুনবো, তো শোনা মানে কি লিসেনিং, আলটিমেটলি ঘুরিয়ে জায়গা যাচ্ছে। লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। তো রিটেন ল্যাঙ্গুয়েজ আমরা কী করে বুঝতে পারবো? এগুলো হচ্ছে মনে করুন রিটেন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজ, এখানে ভাষা লেখা আছে। তো এই লেখাগুলো আমি যতক্ষণ পড়বো না ততক্ষণ কি বুঝতে পারবো? আমাকে তো পড়তে হবে। তো পড়ার মাধ্যমে না আমার গ্রহণ দক্ষতা আসবে। আলটিমেটলি রিডিং চলে আসলো। নেক্সট দেখি কী দেওয়া আছে। প্রকাশমূলক দক্ষতা মানে কি? বলার মাধ্যমে বক্তব্যের বিষয়কে প্রকাশ করা। আমি যা বলতে চাচ্ছি, এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া টু ইন স্পিচ, অর্থাৎ স্পিচের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, কথনের মাধ্যমে আমি আমার মনের ভাব বা বক্তব্যকে যখন আমি প্রকাশ করব, তখন সেটা হবে প্রকাশমূলক ধর্মিতা বা উৎপাদনমূলক ধর্মিতা। অর্থাৎ এখানে বলতে পারি স্পিকিং,
ঠিক আছে। লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা, এই যে বললাম হয়তো আপনি কোনো কথা মুখে বলতে পারছেন না, কাগজে টুকরো লিখে দিলেন, তখন সেটা আপনি আপনার লিখিত আকারে আপনি মনের ভাব প্রকাশ করলেন, এটা হচ্ছে রাইটিং। তো এটা হচ্ছে কি আমাদের প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা আমরা বলতে পারি। তো ভাষাগত দক্ষতাকে জেনারেলি দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, একটা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। তো গ্রহণমূলক দক্ষতা দুই প্রকার, একটা হচ্ছে শ্রবণ এবং পঠন, আর প্রকাশমূলক দক্ষতা আরও দুই প্রকার, একটা হচ্ছে কথন এবং লিখন। বুঝা গেল? এতটুকু পর্যন্ত ভালো করে ক্লিয়ার করুন, এখান থেকে 1 মার্ক আসবে। ঠিক আছে, আচ্ছা, যদি ডাউট থাকে তো বলবেন। এবার আমরা যাব কোথায় যাব? এবার আমরা যাব শ্রবণ। যেমন শ্রবণ, কথন, পঠন, লিখন, 4টা আমাদের অংশ আছে, তাই তো? 4টা ভাষা দক্ষতাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো এই 4টা ভাগের প্রথম ভাগ হচ্ছে শ্রবণ। এবার আমরা শ্রবণ নিয়ে আলোচনা করব। 4 ধরনের ভাষা দক্ষতা আছে, শ্রবণ, কথন, পঠন, লিখন। এই 4 প্রকার ভাষা দক্ষতার মধ্যে প্রথম স্থান দেওয়া হয় শ্রবণকে। শ্রবণকে কত নম্বর স্থান দেওয়া হচ্ছে? প্রথম স্থান। এখন প্রশ্ন হলো শ্রবণ কি? এখন কথা হচ্ছে যে শ্রবণ কি, প্রশ্নটা হচ্ছে শ্রবণ কি। তো শ্রবণ কি এবার আমরা জানি, ভাষাকে কান দিয়ে গ্রহণ করাকে শ্রবণ বলা হয়, অর্থাৎ কান দিয়ে যা শুনি তাই শ্রবণ। এক কথায় যদি বলি তাহলে আমরা কান দিয়ে যা গ্রহণ করব এটাই হচ্ছে শ্রবণ, কান দিয়ে যা শুনবো এটাই হচ্ছে শ্রবণ। শ্রবণ হলো একটি গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ স্কিল। ভাষা শেখার ক্ষেত্রে এটি যোগান বা ইনপুট হিসাবে বিবেচনা করা। ইনপুট আউটপুট মানে এটা আমাদের ভিতরে যায়, ভিতরে গিয়ে ব্রেইনে চিন্তা করে তার, যেমন আপনি আমাকে একটা কথা বললেন, এটা ইনপুট, তারপর আমার ব্রেইনে গিয়ে প্রসেস করবে যে তার রিপ্লাই আমি আপনাকে কে দেব, রিপ্লাই কি দিব, এটা হচ্ছে প্রসেসিং। যখন আমি মুখ থেকে রিপ্লাইটা বের করব, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমাকে কিছু বলতে হবে, তো এই যখন আমি কিছু একটা বলবো তখন সেটা আউটপুট হয়ে যাবে। ঠিক আছে। তো আচ্ছা, যে কোনো ভাষা শেখা শুরু করার আগে শিক্ষার্থীকে সেই ভাষা শোনানোর ব্যবস্থা করা উচিত। আমি যদি শিক্ষার্থীকে কোনো একটা নতুন ভাষা শেখাতে চাই, তবে সবার প্রথমে তাকে সেই ভাষাটা আমার কী করতে হবে? শোনাতে হবে। সে যদি ভালো করে ভাষাটা শুনতে পারে, তো শোনার মাধ্যমেও সে অনেক কিছু শিখতে পারে বা বুঝতে পারে। এই শ্রবণের অর্থ নিতান্ত কয়েকটি শব্দ বা সাউন্ড শোনা নয়, অপরের বক্তব্য বোঝা। দেখুন এখানে একটা পয়েন্ট আছে, শ্রবণের অর্থ নিতান্ত কয়েকটি শব্দ বা সাউন্ড শোনা নয়, একটা বক্তব্যকে সম্পূর্ণরূপে বোঝা। একটা বক্তব্য, একটা সম্পূর্ণ বাক্য, একজনের মনের ভাবটাকে সম্পূর্ণভাবে বোঝা। ঠিক আছে, শুনে বোঝা, এটা হচ্ছে শ্রবণ। কিছু একটা শব্দ শুনলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রবণ বলা যাবে না। সাধারণ পরিস্থিতিতে বাস্তব জীবনে আমরা 2 ধরনের শ্রবণ পরিস্থিতির সম্মুখীন হই। সাধারণ অবস্থায় বাস্তব জীবনে আমরা 2 ধরনের শ্রবণ পরিস্থিতির সম্মুখীন হই। একটা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া শোনা, অর্থাৎ একমুখী শ্রবণ, যেমন ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমরা শুনি, সাধারণ অবস্থায় আমরা 2 ধরনের শ্রবণ আমাদের মধ্যে হয়, 2 ধরনের শ্রবণ পরিস্থিতির আমরা সম্মুখীন হই, অর্থাৎ শোনা আমরা 2 ধরনের শুনি। কী ধরনের? যেমন এক ধরনের শোনা আছে যেমন একমুখী শ্রবণ প্রক্রিয়া। তো একমুখী শ্রবণ প্রক্রিয়া আরেকটা নাম হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া শোনা। যেমন ধরুন আমি যদি রেডিও চালাই বা টিভি চালাই, ধরে নিন আমি রেডিও চালালাম বা টিভি চালালাম, যদি আমি টিভি চালাই, আমি টিভিতে যে ব্যক্তি বক্তব্য দিচ্ছে আমি কিন্তু তার কথা শুনবো, সে কি আমার কথা শুনবে? আমি যদি 1000 বার এখানে যদি চিৎকার করি, এই একটু আমার কথা শুন তারপর বল, ধরে নিন ফিল্ম চলছে, একটা ফিল্ম চলছে, ঠিক আছে, ফিল্মে একজন হিরো ডায়লগ মারছে, টিভিতে ফিল্ম চলছে, ফিল্মের ক্ষেত্রে হিরো ডায়লগ মারছে। এবার আমি যদি টিভির সামনে দাঁড়িয়ে বলি, এই হিরো আমার ডায়লগটা একটু শুন, তারপর তুই মারবি, আমার ডায়লগটা হচ্ছে এই ডায়লগ, তো এই হিরো কি আমার ডায়লগটা শুনবে? শুনবে না। অর্থাৎ আমি তাকে কোনো কিছু আমার কথাটা জানাতে পারবো না, সে তার অটোমেটিক্যালি সে বলতে যাবে আর আমি শুধুমাত্র শুনতে যাব। দ্যাট ইজ কল একমুখী শ্রবণ প্রক্রিয়া, যাকে বলে ওয়ান ওয়ে কমিউনিকেশন। পরীক্ষায় আসবে কিন্তু, বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখুন। তারপর হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শোনা বা দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া,
বোথ ওয়ে কমিউনিকেশন। এটা হচ্ছে আমি এবং আমার বন্ধু পাশে বসে আছি, বা আমি এবং আমার ছাত্ররা বসে আছে, আমরা একজন, আমি কিছু বললাম, তারপর ছাত্ররা বললো স্যার এটা আমি বুঝতে পারিনি, আবার বুঝিয়ে দিন। অর্থাৎ আমি তার কথা শুনে আমি তার রিপ্লাই দিচ্ছি। বা আমি যদি আপনাকে কিছু বলি, এই যে ভাই শুনছেন, আমি যদি আমি এবং আপনি, এই যে আপনি ভিডিও দেখছেন, হ্যালো আপনাকে বলছি, এই যে ভিডিও দেখছেন যে আপনাকে বলছি ভাই, এবার আপনি যদি আমার সামনে থাকতেন, তাহলে আমি আপনি সামনাসামনি মুখোমুখি থাকতাম, তো তারপর আপনি আমাকে একটা প্রশ্ন করতেন, তারপর আমি আপনাকে উত্তর দিতাম, আর উত্তরটা শুনে আপনি আমাকে আরও কিছু একটা বলতেন, তারপর আমি আপনাকে আবার কিছু একটা বলতাম। তার মানে আমাদের মধ্যে দুজনের মধ্যে কথোপকথন চলতো, অর্থাৎ আমি আপনার কথা শুনে আপনাকে উত্তর দিতাম, তারপর আমি আপনার কথা শুনতেন। দ্যাট ইজ কল্ড পারস্পরিক ক্রিয়া প্রতীকের মাধ্যমে শোনা বা দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। এক কথায় যদি বলতে যাই তাহলে একমুখী শ্রবণ প্রক্রিয়ার কয়েকটি উদাহরণ দাও, যদি প্রশ্ন আসে কী কী দেখি। এক্ষেত্রে আমরা কথা শুনলেও তার কোনো প্রতিক্রিয়া জানাতে পারি না। আমরা কথা শুনি যেমন টিভিতে, ঠিক আছে, আমরা কথা শুনি কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাতে পারি না। এর মাধ্যমগুলি হলো বেতার ও দূরদর্শন, মানে রেডিও, টিভি, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, যেমন জনস্বার্থে প্রচারিত বাংলা বার্তা, বিমানবন্দরে যে বার্তাগুলো প্রেরণ করা হয়, রেল স্টেশনে যে বার্তাগুলো প্রেরণ করা হয়, বাস স্ট্যান্ডে, শপিং হলে, যে কোনো স্থানে যে কোনো ঘোষণা যদি দেওয়া হয়, তো ঘোষণা দেওয়ার আগে কি আমাকে জিজ্ঞাসা করবে নাকি যে ঘোষণা দেবো কিনা নাকি? আমি কে? আমি তো সাধারণ মানুষ, তো আমাকে জিজ্ঞাসা করবে কেন? সে তার ঘোষণা দেবে, আমি ঘোষণাটা শুনবো, ঠিক আছে। যেমন আজকে ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এটা আমি শুনবো, এটা আমি শুনতে হবে। এবার আমি যদি বলি এই 1 নম্বর থেকে ছাড়ুক, আমি 2 নম্বরে যাব না, সেটা কি হবে? আমার কথা কেউ শুনবে না। তারপর ভাষণ এবং বক্তৃতা, যদি কোনো আমরা যদি কোনো ভাষণ এবং বক্তৃতা যাই, তখন বক্তা বক্তৃতা দেবে, আমি তাকে ইন্টারফেয়ার করতে পারবো না, দ্যাট ইজ কল একমুখী। আর দ্বিমুখী যদি বলি তাহলে দেখুন, এক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে শুনি এবং বলি। এই যে আগে বলছিলাম যে আমি এবং আপনি যদি সামনে থাকতেন, তাহলে আপনার কথাটা আমি একবার শুনতাম, একবার বলতাম, আবার আপনি শুনতেন, আপনি বলতেন, এই কথা। এবং কথাটিকে পুরোপুরি বোধগম্য করার জন্য পুনরাবৃত্তির অনুরোধ রাখতে পারি, যে স্যার আপনি এই কথাটা কী বলেন বুঝতে পারলাম না, বা আপনি আমাকে কিছু একটা বললেন, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না, তখন আমি আবার আপনাকে বলতে পারি যে ভাই কী কথা বললে আমি তো বুঝলাম না, তুমি আবার বলো, একটু বুঝিয়ে বলো, তারপর আমি বলছি। কিন্তু এই টিভিতে, রেডিওতে বা এই যে একমুখী শ্রবণ প্রক্রিয়ায় আমি একবার বুঝলে বুঝবো, না বুঝলে নাই, কিছু করার নাই, ঠিক আছে, চলবে, পুনরাবৃত্তি হয় না। এর মাধ্যমগুলি হলো সাক্ষাতে কথোপকথন, এই যে সাক্ষাৎকার, আমি আপনার সঙ্গে কথা বলছি, বা টেলিফোনে কথোপকথন। আপনি যদি আমাকে ফোন করেন, ফোন করেও কিন্তু এটা কিন্তু কী হয়, দ্বিমুখী কথোপকথন, ঠিক আছে না, দ্বিমুখী শ্রবণ। আপনি বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনি শুনবেন, বা কোনো বিষয়ে তথ্য সংগ্রহ। আচ্ছা, যাই হোক, এটা বুঝলাম। তো এবার দেখি শ্রবণ দক্ষতা অর্জনের গুরুত্ব এবং পরিসীমা। শ্রবণ দক্ষতা শিশুদের অর্জন করতে হয়, তার অনেক গুরুত্ব রয়েছে, অনেক প্রয়োজনীয়তা কী কী আমরা এক ঝলক স্লাইডগুলো পড়ে নেই, দেখে নেব। মানব শিশু জন্মের পর থেকে তার পরিচিত পরিবেশে বাবা, মা এবং পরিবারের অন্য সদস্যদের কথাবার্তা শুনে বিভিন্ন ধ্বনি এবং শব্দ অনুকরণ করে। একটা শিশু জন্মের পর থেকে কিন্তু তার শিখন প্রক্রিয়া শুরু হয়ে যায়। সে তার জন্মের পরে সে তার বাবা, মা এবং পরিবারকে পায়। সে তার বাবা, মা এবং পরিবারের অন্যান্যদের কথাবার্তা শুনে 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 সে কিন্তু অনেকগুলা শব্দ, অনেকগুলা ধ্বনি সে কিন্তু অনুকরণের মাধ্যমে শিখে, ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ বা অ্যাকুইজিশন। ধ্বনি থেকে শব্দ এবং শব্দ থেকে বাক্য, এইভাবে শিশুটা গঠন করতে শিখে, যেটা অনুকরণের মাধ্যমে শুনে শুনে। অনেক সময় শিশুদের কিন্তু কথা শিশুরা কিন্তু শুনে শুনে শিখে নেয়, তাই তো। বস্তুত নিজেকে প্রকাশ করার প্রয়োজনে শিশু মাতৃভাষা শেখে ও দক্ষতা অর্জন করে। শিশুটা নিজেকে প্রকাশ করার প্রয়োজনে, যেমন তার যদি ক্ষুধা লাগে, তখন সে ক্ষুধার এক্সপ্রেশন দেবে, বা বলবে ক্ষুধা লাগেছে, বা গরম লাগলে সে গরম লাগছে, এই ধরনের অনুভূতি দেবে, ঠিক আছে। অর্থাৎ তার নিজের যেটা প্রয়োজন, অর্থাৎ নিজেকে প্রকাশ করার জন্য সে তার মাতৃভাষাটা শিখবে এবং মাতৃভাষাটায় দক্ষতা অর্জন করবে। প্রথমত শিশু মাতৃভাষা কী করে অর্জন করে? অ্যাকোয়ার করে, সে শিখে না, অটোমেটিক্যালি অনুকরণের মাধ্যমে, অর্থাৎ অন্যকে দেখে। আমার মা বাড়িতে কী ধরনের কথা বলছে, মা যদি সব সময় বাড়িতে গালিগালাজ দিতে থাকে, শিশুটা কিন্তু গালিগালাজ শিখে যাবে। শুধু মা নয়,
মা বলে ভুল হবে। পরিবারের যে কোনো কেউ যদি বাড়ির মধ্যে অনেক বেশি গালাগাল দিতে থাকে তাহলে শিশুটাও কিন্তু গালাগাল শিখে যাবে। আর বাড়িতে যদি ভদ্রভাবে কথাবার্তা হয় তাহলে শিশুটাও কিন্তু সেই ভদ্রভাবে কথা বলা শিখে যাবে। তো বাড়িতে ছোটো শিশু থাকলে খুব সাবধান থাকবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রতিভার বিকাশ ও প্রকাশ ঘটায়। তারপর জীবনের প্রতিটা পদক্ষেপে তারা কী করে, ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে তারা সৃজনশীল অনেক কিছু প্রতিভার বিকাশ ঘটায়, সেটা আমরা জানি। ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। খুব ইম্পর্ট্যান্ট লাইন দেখুন, ভালো বক্তা হতে গেলে কিন্তু ভালো শ্রোতা হতে হয়। আমরা যদি ভালো বক্তা হতে চাই তাহলে প্রথমে ভালো শ্রোতা হতে হবে। অর্থাৎ কি, অর্থাৎ বক্তৃতা কী ধরনের হয়, হোয়াট ইজ বক্তৃতা, ঠিক আছে না, হোয়াট ইজ বক্তৃতা এটা আমাদের জানতে হবে। তো আর হোয়াট ইজ বক্তৃতা এটা যদি জানতে চাই তাহলে কী করতে হবে, যেখানে বক্তৃতা চলছে সেখানে আমাদের যেতে হবে। বক্তা কী ধরনের বক্তৃতা প্রকাশ করছেন সেটা আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং সেই বক্তার বক্তৃতাটা শুনে শুনে আমি নিজেও একদিন বক্তৃতা দিতে যাব। অর্থাৎ বক্তা হতে গেলে প্রথমে শ্রোতা হতে হয়, আর যত ভালো শ্রোতা হবে সে তত ভালো বক্তা হবে। শ্রবণের দক্ষতা কেবলমাত্র অন্য মানুষের কথা শুনতেই সাহায্য করে না, শ্রবণ মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে। আমি যে শব্দগুলা ছোটো থাকতে শিশুরা কী করে শব্দগুলা যে শিখে, অনেক সময় দেখবেন ব্যাবলিং এবং কুইং হয় শিশুদের ছোটোবেলায়, 6 সপ্তাহ এবং 6 মাস বয়সে ব্যাবলিং এবং তাদের কী হয়, কুইং হয়। বাব্বা বাব্বা মামা, অর্থাৎ ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড তারা সংযোগ করে। তারপর আস্তে আস্তে শ্রবণের মাধ্যমে শুনতে তার যে উচ্চারণগুলো স্পষ্ট হয় শুনে, ঠিক আছে না। শ্রবণ মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে, শ্রবণ মানুষকে সঠিক উচ্চারণ শেখায়। আমরা যদি ক্লিয়ার উচ্চারণ একজনের কাছ থেকে যদি শুনি তাহলে আমরা ক্লিয়ার উচ্চারণ করতে পারবো। ধরে নিন আমি ক্লাস 5-এ ইংরেজি পেয়েছি, এখন তো ছোটোবেলা থেকে জন্মের পরে ইংরেজি, আমরা কিন্তু ক্লাস 5-এ ওঠার পর ইংরেজি পেয়েছি, তার আগে আমরা ইংরেজি ভাষাটাকে পাইনি। তো A ফর আপেল, B ফর বল, এটা আমরা ক্লাস 5-এ শিখেছি। তো প্রথমে শিক্ষক মহাশয় কিন্তু আপেল উচ্চারণটা করেছেন। তো শিক্ষক যেভাবে উচ্চারণ করেছেন আমিও ঠিক সেইভাবেই কিন্তু আপেল উচ্চারণ করেছি। শিক্ষক যেভাবে বল উচ্চারণ করেছেন আমিও কিন্তু সেইভাবে বল উচ্চারণ করেছি এবং শিখেছি। অর্থাৎ শিক্ষক যে উচ্চারণ করেছেন সেটা আমি শুনেছি। তো শোনা মানে কি, শ্রবণ, ঠিক আছে। এই শিক্ষকের কথাটা শুনে আমি সেই যে আপেল, কলম, পেন, পেন্সিল, এই উচ্চারণগুলো আমি শিখেছি। তো এটা কিসের মাধ্যমে শিখেছি, শুনে, অর্থাৎ শ্রবণের মাধ্যমে শিখেছি। শিক্ষার্থীরা সঠিকভাবে শ্রবণ দক্ষতা অর্জন করতে পারলে যে কাজগুলি সহজে করতে পারবে। শিক্ষার্থীরা সঠিকভাবে যদি শ্রবণ দক্ষতা অর্জন করতে পারে, একজন শিক্ষার্থী যদি ভালোভাবে সে যদি শ্রবণ দক্ষতা অর্জন করতে পারে তাহলে সে সহজে কী কাজ করতে পারে আমরা দেখে নিই। বিভিন্ন ধ্বনি সহযোগে শব্দ এবং বাক্য গঠনে অভ্যস্ত এবং দক্ষ হয়ে উঠবে। শ্রবণ দক্ষতা যদি তার ভালো থাকে তাহলে সে বিভিন্ন ধ্বনি সহযোগে শব্দ গঠন করতে পারবে, বিভিন্ন শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারবে, শিক্ষণ কার্যক্রমে সাফল্য অর্জন করতে পারবে। যে কোনো কিছু একটা শিখতে তার খুব তাড়াতাড়ি সে জিনিসগুলো শিখে যাবে, অর্থাৎ শুনে জিনিসগুলো শিখতে তার সহজ হয়। যে কোনো বিষয় শুনে উপলব্ধি করে তা শুদ্ধভাবে প্রকাশ করতে পারবে। যে কোনো কিছু একটা সে শুনবে, শোনার পর সেটাকে উপলব্ধি করবে এবং উপলব্ধি করার পর সেটাকে সে কী করতে পারবে, শুদ্ধভাবে প্রকাশ করতে পারবে। এখানে কোনো তার ভুল হবে না। সৃজনশীল কর্মকাণ্ডে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে সে ভাষার ব্যবহারিক দক্ষতা অর্জন করবে। সৃজনশীল কর্মকাণ্ডে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে মানে ক্রিয়েটিভিটির যদি কোনো কাজ থাকে তো এখানে সে তার এই ভাষাটা ব্যবহার করবে, ভাষা ব্যবহারের মাধ্যমে তার ভাষার যে ব্যবহারিক দক্ষতা সেটা অর্জন করবে। তারপর বক্তব্য পরিবেশন করার সময় যে দেহভঙ্গি করতে হয় এগুলো সে শুনতে পারবে বা বুঝতে পারবে। আচ্ছা, শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের কিছু সমস্যা হয়, সমস্যাগুলো আমাদের জানতে হবে, তাই তো? সবগুলো আমাদের জানতে হবে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্ট, এইগুলো হচ্ছে পয়েন্টগুলো আমাদের জানতে হবে।
কারণ কোন সময় কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসবে ভাই আমরা বুঝতে পারবো না। বিদ্যালয়ে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে কি, বিদ্যালয়ে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। শ্রবণ দক্ষতা বৃদ্ধির সহায়ক উপকরণের অভাব। শ্রবণ দক্ষতা বৃদ্ধির জন্য যেটা উপকরণ দরকার, যেমন টিএলএম দরকার, সেই টিএলএমের অভাব রয়েছে, পরিপূর্ণভাবে টিএলএমগুলো নাই। দীর্ঘ শ্রবণ এবং দীর্ঘ সময় ধরে শুনলে ক্লান্তি আসে। আপনি শুনতে পাবেন, কিন্তু অনেক সময় ধরে শুনলে আপনার কী হবে, বোরিং ফিল হবে, আপনি মজা দিবেন না, আপনার মজা লাগবে না। শারীরিক সমস্যা এবং বধিরতা। যদি আপনি বধিরতা মানে কি, কানের সমস্যা, কানে শুনতে পান না, যদি আপনি কানে শুনতে পাচ্ছেন না তাহলে আপনি শ্রবণ কী করে করবেন, শ্রবণ হবে না। বা শারীরিক যদি কোনো সমস্যা থাকে তাহলেও আপনার শ্রবণ দক্ষতায় অর্জনে বাধা দেবে। প্রতিকূল পরিবেশ, এমন একটা পরিবেশ যেখানে শোনার মতো পরিবেশ নাই, অনেক হাল্লা চিৎকার হচ্ছে, হই হট্টগোল হচ্ছে, এমন সময় কে একজন কি একটা বলে গেল, আপনি কিছু বুঝতে পারলেন না, যেটাতে আপনার সমস্যা হলো। যে কোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। ইয়েস, যে কোনো ভাষা, শুধু বাংলা ভাষা নয়, যে কোনো ভাষায় যদি আমরা শ্রবণ ভালো করে হতে চাই বা শ্রবণ যদি আমরা ভালো করে করতে চাই, তাহলে আমাদের মনোযোগ দিতে হবে, যে ওই ব্যক্তিটা কোন কথাটা বলছে, কী কথা বলছে, সেটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, খুব মনোযোগ দিতে হবে, অর্থাৎ অ্যাটেনশন দিতে হবে খুব ভালো করে। শ্রবণ দক্ষতার জন্য অনেক বেশি মনোযোগ দিতে হয়। এবার দেখব আমরা শিশুদের শোনার দক্ষতা বা শ্রবণ দক্ষতা বৃদ্ধির কী কী উপায় রয়েছে, সবগুলা পয়েন্ট দেখব। শ্রবণ দক্ষতা অর্জন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর আমরা পেলাম, কি পেলাম ভাই, শ্রবণ দক্ষতা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শোনার আগ্রহটা বাড়াতে হবে। শ্রবণের যে আগ্রহ, এটা কিন্তু আমাদের বৃদ্ধি করতে হবে, কারণ আগ্রহ ছাড়া কোনো কিছু হয় না। এজন্য গৃহ পরিবেশের নিকটজনের, বিশেষ করে বাবা মার ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগে বলেছিলাম যে শিশু জন্মের পরেই সে তার বাবা এবং মাকে পায়, সে তার মা বাবা বা তার ঘরের যে পরিবেশ, এই ঘরের পরিবেশের যেভাবে কথাবার্তা বলবে, এই কথাবার্তাগুলি শিশুটা অনুকরণ করে শিখে যাবে। তো ঘরে যদি বাবা মা তার সঙ্গে বেশি বেশি কথা বলেন, নতুন নতুন শব্দ তার সঙ্গে তুলে ধরেন, নতুন নতুন কথা বলেন, তখন শিশুটা তার খুব ভালো করে সে তার শ্রবণ দক্ষতাটা বৃদ্ধি করতে পারবে। শিশুর সঙ্গে তাদের কথা বলতে হবে, কথা বলার সুযোগ সৃষ্টি করতে হবে। শিশুকে চুপচাপ থাকতে দিলে হবে না, শিশুর সঙ্গে কথা বলতে হবে। বিদ্যালয়ে আনুষ্ঠানিক পরিবেশে শিক্ষক সচেতনতার সঙ্গে আকর্ষণীয়ভাবে পাঠ উপস্থাপন করবেন, যেন শিক্ষার্থীর কাছে বিষয়টি শুনতে ভালো লাগে এবং তারা উপলব্ধি করে আত্মস্থ করতে পারে। বিদ্যালয়ে যখন আমরা পাঠদান করব, এই যে শিক্ষক, তখন যে আমরা পাঠটা উপস্থাপন করব এটা যেন আকর্ষণীয় হয়, কিছু একটা যেন ইউনিক থাকে, খুব ভালো করে মধুরভাবে, অর্থাৎ শিশুটা যাতে আমার ক্লাসটা শুনে খুব মজা পায়, এই ধরনের ক্লাস করতে হবে। তখন সেটা এই ক্লাসটা শুনে বা আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো শুনে শিশুরা যে আনন্দ পায়, আনন্দ যদি পায় তাহলে সে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং সে শুনলেই কিন্তু তার শ্রবণ দক্ষতাটা কী হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। শোনার ক্ষেত্রে শিক্ষার্থীর কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সেই বিষয়টিও শিক্ষককে দৃষ্টি দিতে হবে। শিশুটা যে আমার কথাটা শুনতে গেলে তার কোনো সমস্যা হচ্ছে কিনা না, এই দিকে দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে শারীরিক, মানসিক এবং পরিবেশগত সমস্যা থাকতে পারে। যেমন শারীরিক সমস্যা, যেমন তার ইন্দ্রিয়গত সমস্যা, যেমন যদি বলি, এই যে একটু আগে বলেছিলাম বধিরতা, সে শুনতে পায় না, তাহলে সে শুনবে কী করে, শুনতে পাবে না। বা একটু কম শুনে, যারা কম শুনে তাদেরকে একদম আমার সম্মুখে বসাতে হবে, ফার্স্ট বেঞ্চে বসাতে হবে। তার মানসিক কোনো সমস্যা রয়েছে কিনা, অর্থাৎ অন্য কোনো টেনশন করছে কিনা না। পরিবেশগত সমস্যা, যেমন আপনি তাকে লাস্ট বেঞ্চে বসিয়ে দিয়েছেন আর ওই বেঞ্চের অন্যান্য শিশুরা খুব গল্প করছে, কথাবার্তা বলছে, আপনার কথাটা ওই লাস্ট বেঞ্চ পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাহলে শিশুটা শুনতে পাবে না। ওই জিনিসগুলো দেখতে হবে। অমনোযোগ আছে কিনা না, অনাগ্রহ আছে কিনা না, জড়তা বা শঙ্কা, ভয় পাচ্ছে কিনা না, ওই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ওই জিনিসগুলো না থাকলে তার শ্রবণ দক্ষতা 100% বৃদ্ধি পাচ্ছে। শিক্ষণ কার্যাবলীতে শোনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষককে অত্যন্ত সচেতনতার সঙ্গে এসব সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে
শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা দিতে হবে। এই যে উপরের যে সমস্যাগুলো বললাম, যেমন তার শ্রবণেন্দ্রিয়ের ত্রুটি, তারপর অমনোযোগ, তারপর অনাগ্রহ, তারপর জড়তা বা শঙ্কা, এগুলি যদি থাকে তাহলে এগুলিকে নিরাময় করে, অত্যন্ত সচেতনতার সঙ্গে এগুলিকে নিরাময় করে তিনি শ্রবণ দক্ষতা অর্জনে শিশুদেরকে সহায়তা করতে পারেন। ভালোভাবে শোনার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করতে পারেন, যাতে তারা বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষক অনুশীলন কার্যক্রমের ব্যবস্থা করবেন। ঠিক আছে, এবার ইন শর্টে দেখেন এই শ্রবণ। ইন শর্ট, এতক্ষণ আমরা ব্রিফে দেখলাম, এবার ইন শর্টে দেখব। ইট হেল্পস ইন পার্মানেন্ট লার্নিং। শিশুটা শ্রবণের মাধ্যমে যা শিখে সেই শিখনটা কিন্তু তার পার্মানেন্ট শিখন হয়। ঠিক আছে, ইট ইজ ফান্ডামেন্টাল টু দ্য এন্টায়ার প্রসেস অফ মাস্টারিং অ্যান্ড ইউজিং এ ল্যাঙ্গুয়েজ। তো মাস্টারিং শব্দের অর্থ হচ্ছে পুরোপুরি আয়ত্ত করা। শ্রবণের মাধ্যমে শিশুটা পুরোপুরিভাবে সম্পূর্ণ প্রসেসটা আয়ত্ত করতে পারে একটা ভাষার মাধ্যমে। ঠিক আছে, একটা ভাষা শুনে শিশুটা ওই ভাষার সম্পূর্ণ পদ্ধতিটা তার মধ্যে আয়ত্ত করতে পারে। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি টু দ্য ইমোশনাল স্টেট অফ দ্য স্পিকার। সেই বক্তার বক্তব্যটা শুনে সে খুব ভালোভাবে জিনিসটা বুঝতে তাকে সহায়তা করে। অর্থাৎ বক্তার বক্তব্য শুনে যে বক্তা কোন ইমোশনে কথা বলছেন সেটা সে বুঝতে পারে। সেটা আবেগগত কথা না দুঃখপূর্ণ না সুখের কথা না আনন্দের কথা, সেটা বুঝতে পারে একজন শিশু। ইট ইজ দ্য স্টেপিং স্টোন ফর অ্যাকশন। ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা কমিউনিকেশন পারপাসের মাধ্যম। ঠিক আছে, এটা কাজে স্টেপিং স্টোন অফ অ্যাকশন মানে আমরা যদি বলি তাহলে বলতে পারবো এটা হচ্ছে যদি ভালো করে শ্রবণ হয় তাহলে তার কাজের গতিটাও খুব, কাজের গতি বলতে এখানে কাজ বলতে এখানে ভাষাগত দক্ষতার কথা বলা হচ্ছে, তার দক্ষতা খুব ভালো করে বিকশিত হবে। যেহেতু 1 নম্বর স্টেপে রাখা হচ্ছে শ্রবণকে, তো শ্রবণ যদি ভালো করে হয় তাহলে আলটিমেটলি কথনটাও ভালো হবে, কথন যদি ভালো হয় তার পঠনটাও ভালো হবে, পঠন যদি ভালো হয় তাহলে লিখনটাও ভালো হবে। সুতরাং এটা হচ্ছে একটা স্টেপিং স্টোন ফর অ্যাকশন। ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস। শ্রবণ যদি ভালো হয় তো সে যে কোনো ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। আজকে আমি ধরে নিন আমি কী বলবো, আমি নেপাল গেলাম এবং আমি নেপালি ভাষা জানি না, তাহলে ওই নেপাল গিয়ে ওই নেপালের যারা বাসিন্দা ব্যক্তিবর্গ রয়েছে তাদের সঙ্গে কি আমি কমিউনিকেশন করতে পারবো? তারা কি আমার ভাষা বুঝবে? আমি কি তার ভাষা বুঝবো? মোটেই না। যদি আমার নেপালি ভাষা জানা থাকে তাহলে নেপাল গিয়ে আমি বিন্দাস আরামে সুখে শান্তি দিন কাটাতে পারবো, তাদের সঙ্গে কথাবার্তা গল্প গুজব আড্ডা ইত্যাদি দিতে পারবো। যদি ভাষাই নাই জানি তাহলে কি করে আড্ডা দেব? সুতরাং এটা কি করে কমিউনিকেশন পারপাসে সাহায্য করে। শ্রবণের প্রকারভেদ আগে দেখলাম, একটা হচ্ছে কি ইন্টারেক্টিভ, একটা হচ্ছে নন ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ মানে অ্যাক্টিভ মানে দ্বিপাক্ষিক, আর নন ইন্টারেক্টিভ মানে একপাক্ষিক। যেটা বলেছিলাম ইন্টারেক্টিভগুলো বলেছিলাম একজনের বার্তা অন্যজনের কাছে পৌঁছে যায়, টু এ কনজারভেশন মানে সামনাসামনি কথা বলা, যেমন ইন্টারভিউ ইত্যাদি, এইগুলো আগে বলেছি। আচ্ছা, শ্রবণ কৌশল আয়ত্ত করার উপায়। এবার দেখুন শ্রবণ কৌশল আয়ত্ত করার কী কী উপায় রয়েছে। 1 নম্বরে আমরা তথ্য আহরণ করতে পারি, বিশেষ বিশেষ তথ্য সংগ্রহের জন্য একাগ্রভাবে মনোনিবেশ করতে পারি, কোনো বিষয় সম্পর্কে ধারণা গঠনের জন্য শুনতে পারি বা অনুমান করার জন্য শুনতে পারি, সারাংশ বোঝার জন্য শুনতে পারি। এইগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে শ্রবণ দক্ষতাকে আয়ত্ত করতে পারি, যেটা অলরেডি আগে বলে দিয়েছি। ঠিক আছে, এবার দেখব কথন। একবার দেখব আমরা কথন। তো কথন মানে কি? শ্রবণ আমরা বুঝলাম, এবার দেখব আমরা কথন। কথা বলাকেই কথন বলে। ইয়েস, কথা বলাকেই কি বলে? কথন বলে। আমরা যে কথা বলছি এই কথা বলাকে কি বলা হয়? কথন বলা হয়। শ্রবণ, কথন, পঠন, লিখন, এই 4টির মধ্যে কেবল কথনকে অন্য 3টি থেকে আলাদা করা যায়।
কথন বাদ দিলে অন্য তিনটি যে কেউ একা একা অভ্যাস করতে পারে। ইয়েস ভাই। দেখুন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ব্যতিক্রম। নিচের কোনটি ব্যতিক্রম দিয়ে আপনাকে দিয়ে দিবে শ্রবণ, কথন, পঠন, লিখন। কারেক্ট আনসার হবে কথন। কারণ কি? শ্রবণ আমি একা একা শুনতে পাবো, আমার কাছে কিছু নেই, মোবাইল আছে, আমি ইউটিউব চালিয়ে একা একা শুনবো। পঠন, আমার কাছে যে কোনো বই আছে, আমি একা একা পাঠ করতে পারবো। লিখন, আমার কাছে খাতা আছে, পেন আছে, কোনো ব্যক্তির দরকার নাই, আমি একা একা লিখতে পারবো। কিন্তু যদি আমি কথা বলি, আমি কি একা কথা বলতে পারবো? আমার তো কেউ না কেউ একজন লাগবে কথা বলতে। লাগবে কি না লাগবে না? নিশ্চয় লাগবে। তার মানে শ্রবণ, পঠন, লিখন আমরা একা একা করতে পারি এ সিঙ্গেল, কিন্তু যখন কথন বলি তখন ডাবল বা মাল্টিপল হতে হবে। একা কখনো কথন বলা সম্ভব নয়। তাই শ্রবণ, কথন, পঠন, লিখন এই চারটি থেকে কথন একটু আলাদা। ঠিক আছে? কিন্তু কেউ একা একা কথা বলতে পারে না, অর্থাৎ কথনের অভ্যাস একা একা সম্ভব নয়। কেউ একা একা গান শুনতে পারে। ঠিক আছে, আমি শুনলাম, একলা একলা আমি গান শুনলাম, ইউটিউব চালিয়ে গান শুনে নিলাম, মানলাম। কেউ একা একা বসে বই পড়তে পারে, মানলাম। কেউ একা একা লেখালেখি করতে পারে, এটাও মানলাম। কিন্তু স্বাভাবিক মানুষ যদি পাগল হয় তাহলে অন্য কথা, ভাই পাগলের কথা বলছি না এখানে। স্বাভাবিক মানুষ একা একা কথা বলতে পারে না বা একা একা কথা বলে না। কথন হলো একটি উৎপাদনমূলক দক্ষতা। আগে বলেছিলাম এটা হচ্ছে প্রোডাক্টিভ, আর প্রোডাক্টিভের আরেকটা নাম হচ্ছে কি এক্সপ্রেসিভ। মনে রাখবেন, প্রোডাক্টিভের আরেকটা নাম হচ্ছে এক্সপ্রেসিভ বা প্রকাশমূলক দক্ষতা। তো কথনটা হচ্ছে একটা উৎপাদনমূলক দক্ষতা বা প্রকাশমূলক দক্ষতা। কারণ কথা বলার ক্ষেত্রে বক্তা অন্য কারোর সঙ্গে যোগদান করে। প্রোডাক্টিভ উৎপাদন মানে এক কথা বলার সময় বক্তা অন্যজন ব্যক্তির কথার সঙ্গে সে যোগদান করে। মায়ের কোল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু হাইলাইটেড। মায়ের কোল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয়। শিশুদের কথা বলা একটি সহজাত ক্ষমতা যা সে আপনা আপনি পেয়ে থাকে। ঠিক আছে, শিশুদের কথা বলা এমন একটা বলেছে, কি বলেছে, সহজাত ক্ষমতা যেটা আপনা আপনি পেয়ে যায়, অর্থাৎ একুইজিশন, দুঃখিত, যেটা একুইজিশন। ঠিক আছে, একুইজিশনের মাধ্যমে চলে আসে, যেটাকে আমরা ভাষা অর্জন বলে থাকি। অর্থাৎ শুনে শুনে শিশুটা ভাষা শিখে যায় এবং পরে সেই কথাটা বলতে শুরু করে। এই যে বলতে শুরু করে, এটা হচ্ছে কথন। তবে ভাষা ব্যবহারে পারদর্শিতা বা দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা তো আমরা শিখি, ঠিক আছে, তাই না? কিন্তু এই ভাষায় এক্সপার্ট হতে গেলে, কথা তো আমরা বলতে পারি, কিন্তু কথা বলা এক্সপার্ট হতে গেলে কিন্তু আমাদের কি দরকার? এই দক্ষতা দরকার। আপনারা দেখবেন, একটা জিনিস প্রমাণ করে দেখুন, নিজেকে প্রমাণ করে দেখুন, এই ধরনের অনেক আছেন হয়তো, আপনি কিন্তু অনেক কিছু জানেন, আপনি অনেক জ্ঞানী, আমি মানছি আপনি অনেক জ্ঞানী, আপনার মধ্যে অনেক জ্ঞানে ভরপুর, আপনি অনেক কিছু জানেন। কিন্তু আপনি যখন কোনো স্টেজে উঠবেন, যদি প্রথমবার উঠছেন তাহলে, যদি আপনার প্র্যাকটিস থাকে তাহলে পারবেন। আর যদি আপনি নতুন নতুন কোনো দিন আপনি স্টেজে উঠেননি বা বক্তৃতা দেননি, তখন আপনি একবার স্টেজে উঠে আপনি বক্তৃতা দেওয়ার জন্য আপনি যাবেন, তখন আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ কথন। তখন আপনার মুখ থেকে শব্দ বেরোনো তো দূর কথা, অনেক দূরের কথা, আপনার হাত পা আঁঠু কাঁপতে থাকবে ভয়ে। সেটা কিসের ভয়? আপনার দক্ষতার অভাব। বিশ্বাস না হয় আপনি বলে দেখুন। গ্রামের অনেক মানুষ আছে, আমরা যাকে বলি লম্বা লম্বা বাতেলা মারে, মানে অনেক বড় বড় কথা বলবে, কিন্তু যদি তাকে কোনো একটা সভা সমিতিতে নিয়ে যাওয়া হয়, যে তুমি এখানে অনেক লোক বসে আছে, তুমি সবার সামনে এই বিষয়ে কিছু একটা বলো, সে আর কিছু বলতে পারবে না। ঠিক আছে, তো প্রথম এগুলো সবারই হয়, হাঁটু কাঁপতে থাকে। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি বেশি আপনার দক্ষতা অর্জন হবে, তত বেশি বেশি সাহস হবে, তখন আপনার আর সেই সমস্যাটা হবে না, তখন আপনার কথন দক্ষতাটা বিকশিত হবে। যাই হোক, ভাষার দক্ষতা অর্জন ছাড়া সকল পরিবেশে ভাব বিনিময় সহজ হয় না। ভাষার দক্ষতা ছাড়া আমরা ভাব বিনিময় সবসময় সম্ভব হয় না। যেমন যদি আমরা কথা বলতে না জানি, তাহলে কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করতে অসুবিধা হয়। যেমন সবসময় আমরা কাউকে লিখে জানাতে পারি না, সবসময় আমরা ইশারা দিয়ে ডাকতে পারি না, বেশিরভাগ সময় আমাদের মুখে কথা বলে
তাকে মানে আমাদের মনের কথাগুলো বোঝাতে হয়। তো যদি আমি কথা বলতেই জানি না, হাউ টু স্পিক, এবার কী কথা বলবো সেটাই যদি জানি না, যদি দক্ষতাই বা না থাকে, তাহলে আমি তাকে মনের ভাব কী করে বোঝাবো, তাই তো। সুতরাং স্বাধীন মত প্রকাশ করতে পারে না, জড়তা মুক্ত হতে পারে না, আর এইসব পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে, যেটা পরবর্তী সময় অনেক সমস্যা করে। শিশুর সামাজিক মেলামেশার পরিধি যত বাড়ে, ভাষা ব্যবহার ক্ষমতার তত উন্নতি ঘটে। একটা জিনিস আছে দেখুন, শিশুকে সমাজের সঙ্গে মিশতে দেবেন। শিশুকে যদি আপনি সামাজিক মেলামেশার মধ্যে ছেড়ে দেন, অর্থাৎ বিকালে খেলাধুলা চলছে, 10-12 জন 15 জন ছেলেমেয়েরা একসঙ্গে খেলছে, আপনি আপনার শিশুকে ওখানে ছেড়ে দিন, দেখবেন তার ভাষা ব্যবহার অনেকটাই মানে যত দিনকে দিন মানে বেড়ে যায়। কারণ কি? কারণ অনেক লোক আছে, অনেক বন্ধুবান্ধব, অনেক ধরনের অনেক কথা বলবে, সে ভালো মন্দ সব কথাটাই সে শুনবে এবং শিখবে। যদি মানে এই পরিবেশটা যদি ভালো হয়, তাহলে বাকি যে ছেলে মেয়েগুলো আছে ওরা নিশ্চয়ই খারাপ কথা বলবে না, আর আপনার শিশুও খারাপ কথাটা শিখবে না। বিভিন্ন গণমাধ্যম এবং বিদ্যালয়ের শিক্ষা কথন দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটাও ঠিক আছে। আচ্ছা, এবার দেখি কথন দক্ষতার প্রয়োজনীয়তা কী রয়েছে। কথন দক্ষতা গুরুত্বপূর্ণ একটা যোগাযোগের মাধ্যম, এটা তো আমরা জানি। কারোর সঙ্গে কারো যোগাযোগ করতে হলে, এবার আপনার সঙ্গে আমার যোগাযোগ করতে গেলে কী করতে হবে? কথা বলতে হবে। আপনি যদি আমার সঙ্গে কথা না বলেন তাহলে বুঝতে পারবো না আপনার কী দরকার। আমি যদি আপনার সঙ্গে কথা বলতে না পারি তাহলে আপনি বুঝতে পারবো না আপনার কী দরকার, তাই তো। আপনার সঙ্গে আমার কথা বলার তো দরকার আছে। মনের ভাবকে সুন্দর, সুগ্রথিত এবং সুবিন্যস্ত রূপে প্রকাশ করতে শেখায়। আমার মনের ভাবকে আমি সুন্দরভাবে প্রকাশ করতে যদি চাই, তাহলে আমার কথন দক্ষতার প্রয়োজন আছে। পরিমার্জিত রুচিশীল ভাষা প্রয়োগে উৎসাহিত করে। পরিমার্জিত রুচিশীল মানে কোনো ভুল ছাড়া, উইদাউট ভুল আমি ভাষা ব্যবহার করতে পারবো। নিজস্ব কথন রীতি এবং স্টাইল তৈরি করতে শেখায়। আমার নিজের কথা বলার একটা নতুন স্টাইল তৈরি হবে, আমি আমার নিজের মতো করে কথা বলবো, ঠিক আছে, যদি আমার কথন দক্ষতা থাকে। তাহলে থাকে না তো নাই। ভাষা প্রয়োগে স্পষ্টতা আনে। যদি কথন দক্ষতা আমার যদি থাকে, তাহলে আমি ভাষা যখন প্রয়োগ করব, যখন আমি কারোর সঙ্গে কথা বলবো, তখন আমার ভাষাগুলো স্পষ্ট থাকবে, কোনো অস্পষ্ট থাকবে না, যাতে আমার কথাটা শুনে কারোর বুঝতে অসুবিধা হয়, এই ধরনের হবে না। আমার নির্ভুল উচ্চারণ হবে, উচ্চারণ কখনো ভুল হবে না। ব্যাকরণ জ্ঞান ঠিক থাকবে এবং নতুন নতুন শব্দ আমি মধ্যে মধ্যে প্রয়োগ করতে পারবো আমার স্পিকিংয়ে। কথন দক্ষতা বাড়ানোর উপায় কী কী রয়েছে একটু ভাবুন তো, কী কী রয়েছে। চিন্তাকে সংগঠিত করা। চিন্তাকে কী করা? সংগঠিত করা। আমি যখন কথা বলবো তখন কী কথা বলবো আমাকে গিয়ে ভাবতে হবে। কথা বলবো বললেই তো কথা বলা যায় না, আমি কী কথা বলবো আগে আমাকে ভাবতে হবে তো, যে আমি কী কথা বলবো। সুতরাং চিন্তাকে সংগঠিত করা। চোখে চোখ রেখে কথা বলা বা বক্তৃতা করা। যদি কারোর চোখে চোখ রেখে কথা বলি বা যদি বক্তৃতা দিই, তাহলে কথন দক্ষতাটা বৃদ্ধি পাবে, স্পিকিং কোয়ালিটি বাড়বে। ধীরে ধীরে বক্তৃতা। আমি যখন কোনো একটা লেকচারে গেলাম, তখন গিয়ে যদি বলি, আপনারা আশা করি সবাই ভালো আছেন, আপনারা যেখানে আছেন আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আরও একটু বড় সাফল্যমণ্ডিত হতে পারি, আপনাদের আশীর্বাদে আমি অনেক বড় হয়েছি এবং আপনাদের চেষ্টায় আমি সফল হয়েছি, এটা কিন্তু হলো না ভাই। একটু ধীরে ধীরে বলতে হবে, যাতে কথাগুলা পরিষ্কার হয়, সবাই যাতে আপনার কথাগুলো বুঝতে পারে। সুতরাং ধীরে ধীরে বক্তৃতা দিতে হবে কথন দক্ষতা বাড়াতে গেলে। উপযুক্ত স্বরে কথা বলতে হবে, অর্থাৎ কোন সময় আপনাকে স্বরটা একটু নামিয়ে কথা বলতে হবে, কোন সময় মিডিল স্বরে কথা বলতে হয়, কোন সময় উচ্চ স্বরে কথা বলতে হয়, এই স্বর সম্বন্ধে আপনাকে জানতে হবে। কিছু কিছু কথা আছে যেগুলো একটু উচ্চ স্বরে বলতে হয়, কিছু কিছু আছে যেগুলো আপনাদের একদম নিম্ন স্বরে বলতে হয়, নম্রতার সহিত বলতে হয়। আর কিছু কিছু কথা আছে, কিছু কিছু সময় আছে, কিছু কিছু পরিস্থিতি আছে যখন আপনাকে অতি উচ্চও নয় অতি নিম্নও নয়, মিডিলে থাকতে হয়। ভালো শ্রোতা হওয়া। যদি আমি ভালো বক্তা হতে চাই, তখন আমাকে কি হতে হবে? একজন ভালো শ্রোতা অবশ্যই হতে হবে। পড়ার অভ্যাস করতে হবে। যদি পড়ি তাহলে নতুন নতুন শব্দ বিষয়ে জানতে পারবো, নতুন নতুন শব্দের অর্থের জ্ঞান বুঝতে পারবো, নতুন নতুন আইডিয়া পাবো, তখন আমি আইডিয়াগুলোকে আমার কথিত ভাষায় প্রকাশ করতে পারবো। অনুকরণ থেকে বিরত থাকা।
অনুকরণ থেকে বিরত থাকা মানে এখানে যদি বলি তাহলে অনেক সময় দেখবেন আমরা অনেক সময় খারাপ জিনিসগুলো অনেক সময় শিখি। যে আজকে এমন একটা লেকচারও গেলাম, ওই ব্যক্তিটা এমন একটা লেকচার দিচ্ছে মানে দেখে খুব খারাপ লাগছে। তো খারাপটা যদি আপনি শিখে যান তাহলে কিন্তু সেটা হবে না। ভালো জিনিসগুলোকে রাখতে হবে, খারাপগুলোকে ত্যাগ করতে হবে, এটা সবাই জানি। সরব পাঠ এবং আবৃত্তি। সরব পাঠ করলে কি হয়, উচ্চারণটা শুদ্ধ হয়, আর আবৃত্তি করলে উচ্চারণের সঙ্গে ছন্দ অলঙ্কারের একটা তাল যুগসূত্র সৃষ্টি হয়। আবার সবথেকে বড় ব্যাপার, আপনি স্কুল কলেজে যদি আপনার স্কুলে যদি তাৎক্ষণিক বক্তৃতা বা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করান তাহলে শিশুদের মধ্যে ওই যে কথন দক্ষতা খুব তাড়াতাড়ি বিকশিত হবে। যেমন আমি আমার স্কুলে অনেক সময় একটা খেলা খেলাই। এই খেলাটার নাম জানি না, নাম মনে নেই ভাই, নাম বলতে পারবো না। তো খেলাটার বিবৃতি এই ধরনের যে ধরে নিন আমার ক্লাসে এবার 20 জন ছাত্র রয়েছে, আমি 20টা কাগজের টুকরো নিলাম। 20টা কাগজের টুকরো নিলাম, তো 20টার মধ্যে যেমন 4টার মধ্যে লিখলাম আম, 4টার মধ্যে লিখলাম বিদ্যালয়, 4টার মধ্যে লিখলাম ধরে নিন চক, 4টার মধ্যে লিখলাম কলম, আরও 4টার মধ্যে লিখলাম ধরো খাতা। এবার এইগুলাকে সবগুলাকে একসঙ্গে মিশ্রিত করলাম, মিশ্রিত করে বললাম যে তোমরা এক একটা কাগজ হাতে নাও। তখন যে ব্যক্তি যে কাগজের টুকরোটা পাবে, যেমন আমার একটা স্টুডেন্ট আছে তার নাম হচ্ছে এ স্টুডেন্টটা যদি তার কাছে যে কাগজটা গেছে কাগজে যদি কলম লেখা থাকে তো সে কলম নিয়ে 1 মিনিট বা 2 মিনিট কিছু বলবে, একদম ওয়াচ টাইম ঘড়ি দেখে, ঘড়ির স্টপ ওয়াচ লাগিয়ে কোনো দিন 1 মিনিট করি, কোনো দিন 2 মিনিট করি, এটা নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে, এটা মানে পরিস্থিতি বুঝে। ছাত্র বেশি হলে সময়টা কমিয়ে নিলাম, আর ছাত্র কম থাকলে সময়টা একটু বাড়িয়ে নিলাম। তো এই কলম দিয়ে তুমি 1 মিনিট কিছু বলো, কলম দিয়ে বাক্য কয়েকটা বলো তোমার যা মনে হয়, বা যে কেউ যদি আম যায় তাহলে সে আম নিয়ে কিছু বলবে, দ্যাট ইজ কল তাৎক্ষণিক বক্তৃতা। তো এই ধরনের যদি সে করে বা আপনারা করাতে পারেন তাহলে তার কথন দক্ষতাটা বিকশিত, অর্থাৎ হঠাৎ কি বলতে হবে, এবার সে তো জানে না কী বলতে হবে, হঠাৎ করে তাকে বলতে হচ্ছে, তো হঠাৎ করে সে বলবে কি বলবে, সে এই যে চিন্তাকে সংগঠিত করে সে যে বলছে, 1 নম্বরে বলেছিলাম না চিন্তাকে সংগঠিত করা, এই চিন্তাকে সংগঠিত করে সে যখন তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে বলবে তখন তার কথন দক্ষতাটা বৃদ্ধি হবে। এইভাবে আপনারাও করতে পারেন। তো কথন দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা কি আমরা একটু এক ঝলক দেখে নিই। শ্রেণীকক্ষে যখন কার্যাবলীর সময় শিক্ষক নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন। শ্রেণীকক্ষে কখন কার্যাবলী হবে শিক্ষক একটা নির্দিষ্ট সময় দেবেন, দুজনের মধ্যে অথবা কয়েকজনের দল গঠন করে তিনি ওই কার্যাবলী পরিচালনা করবেন। শিক্ষক কী করবেন, একটা কাজ দেবেন এবং কাজের জন্য একটা সময় দিয়ে দেবেন যে আগামী 10 মিনিট তোমরা এই কাজটা করো। এই কাজের জন্য তিনি 2 জনকে দিতে পারেন বা 4-5 জনকে বা 10 জনকে দিয়ে একটা গ্রুপ বানিয়ে দিতে পারেন যে তোমরা সবাই মিলে এই 10 জন মিলে এই কাজটা করো, এই 5 জন মিলে ওই কাজটা করো, ওই 4 জন মিলে ওই কাজটা করো, দল বেটে দিতে পারেন। কার্যাবলীটা সহজ সরল হবে, যেটা কাজ দিবেন সেটা যেন খুব সহজ হয়, শিশুরা যেন খুব সহজে কাজটা করতে পারে, তার ক্ষেত্রে যেন জটিল না হয়, তার কষ্টের না হয়। শিক্ষকের নির্দেশ যেন পরিষ্কার এবং স্বচ্ছ হয়। শিক্ষক যে কথাটা বলছেন, তিনি যে নির্দেশটা দিচ্ছেন, অর্থাৎ যে কাজের জন্য বলছেন কাজে যেটা নির্দেশ সেটা যেন পরিষ্কার হয়, এবং পরিষ্কার বলতে মানে ক্লিয়ার, কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, কোনো জাবড়া না থাকে কথার মধ্যে, শিশু যাতে পরিষ্কারভাবে বুঝতে পারে যে এক্স্যাক্টলি সে কী করতে যাচ্ছে। শিক্ষক আদর্শ কথার নমুনা দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে তিনি টেপ রেকর্ডার, অডিও, রেডিও বা দূরদর্শনের প্রোগ্রাম দেখাতে পারেন, যে ভালো করে সুন্দরভাবে কথা বলতে গেলে কী করে কথা বলতে হয় এগুলা তিনি নমুনা দেখাতে পারেন। প্রয়োজন হলে তিনি টেপ রেকর্ডারে তিনি বক্তৃতা শোনাতে পারেন বা রেডিও বা দূরদর্শনের প্রোগ্রামগুলো দেখাতে পারেন। শিক্ষার্থীদের বলার বিষয় নির্বাচনে শিক্ষক স্বাধীনতা দেবেন, যে তোমার যা ইচ্ছা তুমি তা বলো, ঠিক আছে, এই টপিক থেকে তোমার যা মনে হয় তুমি তা বলো, তাকে বলতে স্বাধীনতা দিন, ঠিক আছে। কখনো হালকা বিষয়, কখনো বা একটু কঠিন বিষয় বেছে দেবেন, বিষয়গুলো আপনি বেছে দেবেন, কখনো একটু হালকা দেবেন, কখনো একটু টাফ দেবেন, কিন্তু সে যা বলে তাকে বলতে দিন, তখন তার মধ্যে সাহসটা বৃদ্ধি পাবে। শিক্ষক শিক্ষার্থীদের নিজের মতামত প্রকাশের সুযোগ দেবেন, এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে।
শিক্ষক শিক্ষিকাদের আপনি নিজের মতামত প্রকাশের সুযোগ দেবেন, এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি তারা যদি মতামত প্রকাশ করতে না পারে তাহলে তারা বোরিং ফিল করবে। শিক্ষক প্রয়োজনীয় আলাদাভাবে শিক্ষার্থীদের উচ্চারণের ত্রুটি বা জড়তা সংশোধন করতে পারেন। আচ্ছা, ভালোভাবে কথা বলার কিছু বৈশিষ্ট্য, যেমন কথার মধ্যে স্পষ্টতা থাকা চাই, ক্ল্যারিটি, শ্রবণযোগ্যতা, অডিওবিলিটি, যেমন কিছু কথা আছে যেটা শোনা যায় না। ঠিক আছে, কার্যকারিতা, সাবলীল ভঙ্গি, কথা বলার মধ্যে অনেক ভঙ্গি আছে ভাই, ভঙ্গিগুলা ঠিক রাখতে হবে। তারপর বাকপটুত্ব বা বাগ্মিতা যাকে বলা হয়, স্বতঃস্ফূর্ততা, ফ্লুয়েন্সি, কথার মধ্যে একটা ফ্লুয়েন্সি থাকতে হবে। তারপর একটা সৌন্দর্য বিধান থাকতে হবে, এইগুলা দেখে রাখুন। যেমন ভালোভাবে কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয়, নিচের কোনটি ভালোভাবে বা আদর্শ কথা বলা বৈশিষ্ট্য নয় বলে এখান থেকে 3টা দিয়ে আরও কোথা থেকে আরও জোর করে আরও একটা দিয়ে দেবে, তো এইগুলো আপনি দেখে রাখুন। ঠিক আছে, তো এই ক্লাসের পিডিএফ আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, আমরা দিয়ে দেবো আমাদের সহজ গুরু অ্যাপ্লিকেশনে, আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন আমাদের কোর্সে। আমরা দেরি না করে সরাসরি চলে যাই। পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ স্কিল। তো রিসেপটিভ স্কিল কি এবং প্রোডাক্টিভ স্কিল কি আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি, তবু আরেকবার বলে দিই শর্টকাটে। দেখুন, 1 নম্বর হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। ঠিক আছে, তো লিসেনিং মানে শ্রবণ, স্পিকিং মানে হচ্ছে কথন, আর রিডিং মানে হচ্ছে পঠন, আর রাইটিং মানে হচ্ছে লিখন। তো এই ক্ষেত্রে লিসেনিং এবং রিডিং এই দুইটা হবে আমাদের রিসেপটিভ স্কিল, কারণ শ্রবণের দ্বারা আমরা গ্রহণ করি আর কোনো কিছু পাঠ করে আমরা গ্রহণ করি, আর কথন এবং লিখনের মাধ্যমে আমরা আমাদের মনোভাবগুলো প্রকাশ করি। সুতরাং এই দুইটাকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল নতুবা এক্সপ্রেসিভ স্কিল, যে কোনো একটা বলা যেতে পারে। অপশনে পরীক্ষায় দুইটা থেকে যে কোনো একটা আসলে কারেক্ট হবে। প্রোডাক্টিভ স্কিলের বাংলা নাম হচ্ছে উৎপাদনমূলক দক্ষতা, আর এক্সপ্রেসিভ স্কিলের বাংলা নাম হচ্ছে আপনাদের প্রকাশমূলক দক্ষতা। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার দেখুন, পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা, অর্থাৎ আমরা যখন কোনো কিছু পাঠ করি, তো পাঠ করার পরে আমরা কী করি, আমি ধরে নিন এখান থেকে এতটুকু পর্যন্ত আমি বললাম যে আপনারা পাঠ করে পড়েন, পড়ে কি করবেন, এখানের মধ্যে কী বিষয়বস্তু আছে এটা আপনারা গ্রহণ করবেন, তাই তো? সুতরাং পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা, এটা রিসেপটিভ স্কিল। তবে পঠন এমনই এক জটিল প্রক্রিয়া যার মাধ্যমে কথনের দক্ষতা লুকিয়ে থাকে। আমরা যা পড়ছি তা সঠিকভাবে উচ্চারণও করতে হয়। ইয়েস, আমরা যা পড়ব তা কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে হয়। আর উচ্চারণটা হচ্ছে কিসের সাবটপিক আমরা যদি বলি তাহলে বলবো এটা কথনের একটা দক্ষতার অংশ হচ্ছে উচ্চারণ। কারণ উচ্চারণ আমরা কোন সময় করি, যখন আমরা কথা বলি, তো কথা বলতে গেলে কিন্তু আমরা কি করি, উচ্চারণ করি। সুতরাং পড়তে গেলে আমাদের কথাও বলতে হয়, তাই তো? সুতরাং এখানে তাই বলেছে পঠন একটা জটিল প্রক্রিয়া যার মাধ্যমে কথনের দক্ষতাটা লুকিয়ে থাকে, অর্থাৎ কথন যদি ভালো করে না থাকে তাহলে পঠনে কিন্তু সমস্যা হবে। ক্লিয়ার কথা? এই কারণে পঠন হচ্ছে এক ধরনের সৃজনমূলক দক্ষতা, ঠিক আছে, বা উৎপাদনমূলক দক্ষতা বলতে পারি, যেখানে আমরা তথ্য গ্রহণ করি এবং প্রেরণ করি। ঠিক আছে, যখন শিশু প্রথম পড়তে শিখে, এবার মেইন পয়েন্টে চলে আসলাম, যখন শিশু প্রথম পড়তে শিখে তখন সে সরবে বানান করে। একটা শিশু যখন পড়া শুরু করে তখন সে বানান করে করে পড়ে। আ মো আম, ক লা কলা, ঠিক আছে, পে পে পেপে, ঠিক আছে না, স ম একারে সময়ে, ক ম কম, এইভাবে সে মানে বানান করে করে, অর্থাৎ শব্দটিকে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে পাঠ্যবস্তুর অর্থ বোঝার চেষ্টা করে, ভাষার লিখিত রূপটি উপলব্ধি করে, তার অর্থ বুঝতে পারাই হলো পঠনের উদ্দেশ্য। এবার শর্টকাট কথায় যদি বলি, হোয়াট ইজ রিডিং? এবার এক কথায় যদি আমরা প্যাডাগজির ভাষায় বলি যে হোয়াট ইজ রিডিং, আপনি এখান থেকে অতটুকু পর্যন্ত পড়লেন, পড়ার পর আপনি কোনো কিছু বুঝতে পারলেন না, এটাকে আমরা রিডিং বলবো না। ঠিক আছে, এটাকে আমরা রিডিং বলবো না। আপনি যখন এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা পড়ে, যখন আপনি এই প্যারাগ্রাফের মধ্যে কী রয়েছে তার অর্থ যখন আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার পঠন হয়েছে।
তার আগ পর্যন্ত আপনার পঠন হয়নি। অর্থাৎ পঠন হচ্ছে এমন একটা জিনিস যে পঠনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই জিনিসটা পড়ে একটা টপিক পড়ুন বা একটা প্যারাগ্রাফ পড়ুন বা একটা সেন্টেন্স পড়ুন বা একটা সাধারণ বাক্য পড়ুন, অর্থাৎ যে কোনো জিনিস পড়ার পর আপনি যখন তার অর্থটা বুঝতে পারবেন তখন কিন্তু আপনি জিনিসটাকে আপনার পঠন হলো। এবার যদি একটা বাক্য এখানে লেখা থাকে, এমন ধরুন আমি একটা বাক্য লিখি, রব মগ ও তহে, একটা বাক্য আমি লিখলাম, কি লিখলাম, এটা হচ্ছে রব, ঠিক আছে রব, একটা বাক্য আমি লিখলাম, বাক্যটা দেখুন তো, রব মগ ও তহে। এটা পড়ে, এটা তো মানে বাংলা লিপিতে লেখা আছে, বুঝতে পারছি, উচ্চারণও করতে পারছি যে এটা রব, এটা মগ, এটা ও, এটা হচ্ছে তহে, এটা আমি উচ্চারণও করতে পারছি, বাংলা পড়তেও পারছি। কিন্তু এই রব মগ ও তহে, এটার মানে আমি কিছু অর্থ কিছু বুঝতে পারছি কি, এটা পড়ে কি কিছু বুঝতে পারছি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, এটা কি, ঠিক আছে। সুতরাং এটাকে পঠন বলা যায় না। পঠন হচ্ছে যে সেন্টেন্সটা পড়ে আমি সম্পূর্ণ একটা অর্থ বুঝতে পারবো, দ্যাট ইজ কল্ড রিডিং, দ্যাট ইজ কল্ড পঠন, ঠিক আছে। শিশুর পড়ার অভ্যাস যতই পরিণত হতে থাকবে ততই সে পঠনে অভ্যস্ত হয়ে পড়বে এবং অপেক্ষাকৃত কম সময়ে পঠিত বিষয়টি বুঝতে পারবে। অর্থাৎ একজন মানুষ যত বেশি পড়বে, একটা শিশু যত বেশি বেশি সময় পড়বে, পড়ার অভ্যাস যত বেশি করবে, যত বেশি পড়বে তত কম সময়ে সে কী করতে পারবে, কি পড়েছে সেটা জিনিসটা সে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। পাঠ করার দক্ষতা আসলে একটা শৈল্পিক ব্যাপার, যাকে বলা হয় বাহ্যিক শিল্প। আচ্ছা, এটা একটু পঠিত ভাষায় রয়েছে, আমরা আমাদের ভাষায় বলি। পঠন আমরা বুঝলাম। তো দেখুন, ভাষার লিখিত রূপটির উপলব্ধি করে তার অর্থ বুঝতে পারাই হচ্ছে পঠনের উদ্দেশ্য। পঠনের উদ্দেশ্য কি, ভাষার যে লিখিত রূপ বা লিখিত যে লিপি আছে, এই ভাষার লিখিত লিপিগুলাকে যখন আমরা বুঝতে পারবো তখনই কি হবে, অর্থ, লিপিগুলা পড়ে যখন আমি একটা সম্পূর্ণ অর্থ বুঝতে পারবো, এটাই হচ্ছে আমার পঠনের উদ্দেশ্য, ঠিক আছে। তো এটাকে একটা পদ্ধতির নাম দেওয়া হয়, এটাকে বলা হয় SRR পদ্ধতি। তো SRR পদ্ধতি কি, S ফর স্কিমিং, R ফর রিডিং, R ফর রিভিউইং। স্কিমিং মানে কি, ভাষা বা উপর পাঠ করা, মানে সম্পূর্ণ ডিটেলস আপনি পড়লেন না, আপনি শুধু হেডলাইনটা দেখে দেখে পড়ে নিলেন এবং একটু স্কিপ করে মোটামুটি একটা আইডিয়া নিলেন, দ্যাট ইজ কল্ড স্কিমিং। কোনো কিছু বাদ না দিয়ে পাঠ্যপুস্তক সম্পূর্ণভাবে পড়া, ঠিক আছে। আর রিভিউইং মানে কি, পাঠ্য বিষয়কে হৃদয়ঙ্গম করার জন্য সমস্ত রচনাটিকে পুনর্বিচার করে দেখা। রিভিউইং, যে আমি কি পড়লাম, এই জিনিসটা আসলে পাঠটা মানে খুব রসের, খুব আরাম লাগছে, খুব মজা লাগছে, জিনিসটাকে আরটু ভালোভাবে বুঝতে পারবো, আরেকবার পড়ে নেই, পুনর্বিচার করে নেই, দ্যাট ইজ কল্ড রিভিউইং। তো পঠনের অনেক শ্রেণীবিভাগ রয়েছে, তো পঠনের প্রত্যেকটা শ্রেণীবিভাগ আমরা শর্টকাটে কম সময়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, পঠন সাধারণত হয়, যদি বলে বিভিন্ন প্রকারের হয়, তার মধ্যে দুইটা প্রকার হচ্ছে, একটা হচ্ছে সরব পঠন, একটা হচ্ছে নীরব পঠন। তো সরব পঠন মানে কি, যে পঠনটা জুড়ে উচ্চারণ করে করা হয়, যেমন আমি এখন পাঠ করছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি বুঝাচ্ছি, রব বা ধ্বনি সহযোগে পাঠকে সরব পাঠ বলা হয়। এই যে আমি পড়লাম, এটা হচ্ছে সরব পাঠ, অর্থাৎ জুড়ে শব্দ করে উচ্চারণ করে পড়া, এটাকে বলা হয় সরব পাঠ। আবার কেউ দেখুন পাঠ করে, যেমন আমি যখন মানে অষ্টম শ্রেণীতে যখন আমি পদার্পণ করেছিলাম, অষ্টম শ্রেণী থেকে আজ পর্যন্ত যতদিন মানে আমার মানে আমি যে স্টাডিগুলো করি, পার্সোনাল লাইফের যে স্টাডিগুলো করি, আমার এই স্টাডিগুলো আমি সবসময় নীরব পঠন করি, কেন জানি না, বাট আমার নীরব পঠন ভালো লাগে, আমি কখনো সরব পঠন করি না। আমি রুমের মধ্যে বসে আমি বই পড়ছি না ঘুমিয়ে গেছি, কেউ বুঝতে পারে না, ঠিক আছে। তো এটা আমি করি। তো এটা মানে অনেকেই নীরব পঠন করে। তো নীরব পঠন মানে কি, সাইলেন্ট পাঠ করা, চুপচাপ আপনি বইগুলা দেখে মনে মনে পাঠ করলেন। যে পাঠে কোনো ধরনের রব বা ধ্বনি থাকে না, তাকে নীরব পঠন বলা হয়। তো এই সরব পাঠে, এই দুই ধরনের পাঠেরও কিছু সুবিধা অসুবিধা আছে, আমরা একটু দেখব। সরব পাঠের সুবিধাটা কি, সরব পাঠে পাঠ করলে কি হয়, শিক্ষার্থী এবং শিক্ষক উভয় পক্ষের কাছে একটা আনন্দজনক লাগে। যেমন কবিতা ছন্দ যদি পাঠ করি, তাহলে তার শ্রুতি মধুরগুলা শুনতে
ভালো লাগে। প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিকভাবে যখন আমরা ভাষা শিখব, তো ভাষা শিখতে গেলে আমাদের সরব পাঠটা একান্ত অপরিহার্য। প্রাথমিক স্তরে যখন আমরা ভাষা শিখতে যাই, তখন আমাদের অনেক উচ্চারণ ভুল হতে পারে, অনেক বানান সংক্রান্ত ভুল হতে পারে, অনেক কিছু আমাদের ভুল হতে পারে। তো আমরা যদি সেই সরব পাঠ করি, জুড়ে জুড়ে যদি পাঠ করি প্রাথমিক স্তরে, তখন কী হবে, শিশুরা যদি জুড়ে জুড়ে পাঠ করে, তখন একজন শিক্ষক যদি সামনে থাকে, অর্থাৎ শিশুটা ভুল পড়ছে না শুদ্ধ পড়ছে, এটা শিক্ষক বুঝতে পারবেন। আর যদি ভুল পড়ে, তো তার পড়া শেষ হওয়ার পর, এখানে একটা কথা আছে, পড়া শেষ হওয়ার পর তাকে রিমাইন্ড করে দিতে হবে যে তোমার ওই জায়গাটা পড়েছিলে, এটা ভুল হয়েছে, এটা তুমি শুদ্ধ করে নাও। পড়ার সময় কিন্তু বলা যাবে না, এটা ডিস্টারবেন্স হবে। সরব পাঠে বিষয়বস্তুর প্রতি মনোযোগ দেওয়ার সহজ স্তরে যখন আমরা সরব পাঠ করি, তখন কোন কনসেপ্টের উপর পাঠ করছি এটা সহজ হয়। ছাত্রছাত্রীরা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণের দক্ষ হয়ে উঠতে পারে। এই জায়গায় বলেছিলাম, যদি আমরা নীরব পাঠ করি, যদি আমি সাইলেন্টলি পাঠ করি, যদি আমি চুপচাপ বসে বসে যদি আমি পড়ি, তাহলে আমি এখানে ভুল পড়ছি না শুদ্ধ পড়ছি, কী পড়ছি, কেউ কিন্তু বুঝতে পারছে না। যদি আমি জুড়ে জুড়ে পাঠ করি, সরব উচ্চারণ করে যদি পাঠ করি, তখন আমার উচ্চারণটা সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। এটা আমার পাশে আমার মা থাক, বাবা থাক, ভাই থাক, বোন থাক, আমার শিক্ষাগুরু থাক, যেই থাকুন না কেন, ওনারা আমার সঙ্গে সঙ্গে এটাকে সংশোধন করে দিতে পারেন আফটার কমপ্লিশন অফ মাই স্টাডি। আমি যে প্যারাগ্রাফটা শুরু করছি, এটা শেষ হওয়ার পর তারা আমাকে বলতে পারে যে ওই জায়গাটা তোমার ভুল হয়েছে, ওটা ঠিক করো। শিক্ষকদের দেওয়া আদর্শ সরব পাঠ শিক্ষার্থীদের উচ্চারণ শিক্ষায় যথেষ্ট সাহায্য করে, এটা বারবার বললাম। এটি শিশু প্রকৃতির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, সরব পাঠ শিশুদের প্রাণবন্ত করে তোলে। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধন হয়। মানে একটি কথায় বারবার একই পয়েন্টে ঘুরে ফিরে আসছে যে সরব পাঠের মাধ্যমে আমরা আকর্ষিত হই, কবিতার ছন্দ, অলঙ্কার, লয়, তাল এইগুলা সুমধুর হয়, শুনতে ভালো লাগে, শ্রুতিমধুর হয়। তাছাড়া যদি বানান সংক্রান্ত কোনো ভুল হয় বা উচ্চারণ সংক্রান্ত যদি কোনো ভুল হয়, কথন শৈলী যদি ঠিক, অর্থাৎ কথা বলার যে স্টাইল, দেখুন কথা বলার কিন্তু স্টাইল আছে, পড়ার একটা স্টাইল আছে, এই স্টাইলটা বা বাচন ভঙ্গি যদি ঠিকঠাক না থাকে, কথা বলার ভঙ্গি যদি ঠিকঠাক না থাকে, তখন এটা পাশে যে আমার বয়োজ্যেষ্ঠ যে থাকবে, আমার শিক্ষাগুরু থাকবে, উনি ঠিক করে দেবেন। উচ্চারণে আঞ্চলিকতা দোষ দূর করতে আমরা অনেক সময় কথা বলি, আমরা অনেক, যেমন আমি নিজেও অনেক সময় ভিডিও তৈরি করতে করতে অনেক সময় আমার মানে আঞ্চলিক যে ভাষা, এটা অনেক সময় মানে টাং স্লিপ করে বেরিয়ে আসে, ঠিক আছে না? তো এই সরব পাঠ বেশি বেশি করতে করতে এইগুলা মানে প্রায় অনেকাংশে সেটা দূর হয়। সরব পাঠ বর্ণ এবং শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। এবার হচ্ছে সরব পাঠের দোষ। তো সরব পাঠের দোষ এখানে যদিও নাই, তো আমি বলে দিচ্ছি আপনাদের দুই একটা। তো সরব পাঠে কী হয়, এক নম্বরে যেটা দোষ যেটা মানে পেয়েছি আমরা, এটা হচ্ছে আপনার মানে প্রত্যেক মানে পরিশ্রান্ত, অনেক কষ্ট হয়। সরব পাঠ বেশি সময় সরব পাঠ করা যায় না। বেশি সময় সরব পাঠ করলে, বেশি সময় লাউড রিডিং করলে কি হয়, মানে একঘেয়েমি ভাব চলে আসে। ঠিক আছে, একঘেয়েমি ভাব চলে আসে, মানে আর ভালো লাগছে না এই ধরনের ভাব চলে আসে। তারপর দুই নম্বরে যেটা হচ্ছে মানে আমাদের অনেক শক্তি অপচয় হয়, সরব পঠনের শক্তি অপচয় হয়। তারপর নীরব পঠনের উপযোগিতা দেখি, মানে নীরব পঠন কী হয়, নীরব পাঠ মননশীলতার উপযোগী, অর্থাৎ নীরব পাঠ যখন করা হয় তখন মানে মনোযোগ খুব বেশি লাগে, অল্প সময়ে অনেক বেশি শব্দ পড়া যায়। ইয়েস, ঠিক আছে, সরব পাঠে কিন্তু অনেক সময় যায়, সময় বহুল, কিন্তু নীরব পঠনে কিন্তু কম সময়ে আমরা বেশি শব্দ পড়তে পারি, কম সময়ে কোনো ধারণাকে আমরা বুঝতে পারি। যে কোনো কনসেপ্ট যদি আমি পড়ি, আমি আমার কথা বলছি, আমি সরব পাঠ করলে তেমন বুঝি না, কিন্তু নীরব পাঠ আমি একবার করলে কনসেপ্টটা আমি বুঝে নিই। সেটা আমি আজকে নয়, আমি অষ্টম সপ্তম শ্রেণী থেকে আমার এই অভ্যাস। তো সবার আলাদা আলাদা ব্যাপার, যাই হোক। তবে প্যাডাগজিতে কমন যে শব্দগুলো এইগুলো বলেছে, অকারণে শক্তি ক্ষয় রোধ করে। ইয়েস, আগে যে বলেছিলাম যে যদি আমরা সরব পাঠ করি তাহলে অনেক শক্তি খরচ হয়, আর এটা শক্তি ক্ষয় থেকে রক্ষা করে, আমাদের শক্তি আমাদের তেমন খরচা হয় না। আর গ্রন্থাগার বা শ্রেণীকক্ষে নীরব পাঠটা বাঞ্ছনীয়। যেমন বিভিন্ন লাইব্রেরিতে যদি যাই, তো বড় বড় লাইব্রেরিতে কী থাকে, অনেকজন ব্যক্তি একসঙ্গে বসে স্টাডি করে, তাই তো অনেকজন ব্যক্তি একসঙ্গে যখন বসে স্টাডি করে, প্রায় 100 জন 200 জনের সিট ক্যাপাসিটি থাকে, তো সবাই যার যার ইচ্ছামতো মনের ইচ্ছামতো বই নিয়ে পাঠ করে।
তো যদি আপনার সরব পঠনের অভ্যাস থাকে, তখন আপনি এখানে যদি হাল্লা চিৎকার শুরু করে দেন, জোরে জোরে পাঠ করেন, বাকি সবাই আপনাকে কী বলবে? বাকিরা আপনার ডিস্টারবেন্সে পড়তে পারবে না, ওরা হাসাহাসি করবে, ঠাট্টা করবে। আর নীরব পাঠে যদি আপনার অভ্যাস থেকে যায়, অভ্যাস যদি থাকে নীরব পাঠে, তো আপনার কোনো সমস্যা হবে না, আপনি বিন্দাস পড়তে পারবেন। তাছাড়া গ্রন্থাগারে নীরব পাঠ বাঞ্ছনীয়। আচ্ছা, এবার হচ্ছে সমবেত পাঠ। এককভাবে সরব পাঠ ছাড়াও সমবেতভাবে সরব পাঠ মানে কি? মানে সবাই মিলে একসঙ্গে সরব পাঠ। আমরা অনেক সময় দেখেছি, আমরা যে নামতা যখন আমরা শিখেছি, বা কি বলে, ওই যে 1 2 এগুলো যে শিখেছিলাম, 1 2 3 4 যে সংখ্যাগুলো শিখেছিলাম, এই সময় শিক্ষক কী করতেন? উনি বলতেন 1, আমরা সব ছাত্ররা বলতাম 1। শিক্ষক তারপর বলতেন 2, আমরা সবাই একসঙ্গে বলতাম 2। তো এটা হচ্ছে সমবেত পাঠ, সবাই মিলে একসঙ্গে পাঠ। তো উদ্দেশ্যের দিক দিয়ে আরও 3টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ধারণা পাঠ, চর্বণা পাঠ আর সাধনা পাঠ। তো ধারণা পাঠ মানে কি? ধারণা মানে কনসেপ্ট, আমরা বুঝতে পারছি। ধারণা শব্দের অর্থ কি ভাই? ধারণা পাঠ মানে ধারণা শব্দের অর্থ হচ্ছে কনসেপ্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মনে রাখবেন। কোনো বিষয়বস্তু সম্পর্কে একটা সাধারণ ধারণা পেতে গেলে যে ধরনের পাঠের প্রয়োজন তাকে ধারণা পাঠ বলে। ভেরি সিম্পল। যে পাঠটা পড়ে আমরা কনসেপ্টটা বুঝি, যে পাঠটা পড়ে আমরা এই পাঠের কনসেপ্টটা বিষয়বস্তু বুঝতে পারি, দ্যাট ইজ কল ধারণা পাঠ। যেমন কোনো সংবাদপত্র পাঠ করে আমরা একটা ধারণা পাই যে আজকের খবরটা কী ছিল। কোনো গল্প গ্রন্থ পড়ে আমরা সেই ধারণাটা নিতে পারি। চর্বণা পাঠ মানে কি? একটু পড়ি, তারপর বুঝে নেব। যখন কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়, তখন এই ধরনের পাঠকে চর্বণা পাঠ বলা হয়। কঠিন খাদ্যবস্তুকে যেমন চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করতে হয়, এখানেও ঠিক তেমনি কঠিন বিষয়বস্তুকে দীর্ঘ অনুশীলনের সাহায্যে আয়ত্ত করতে হয়। এক কথায় আমরা বুঝলাম যে কোনো পাঠ আছে, যে পাঠগুলো মানে সাধারণভাবে একটু কঠিন ভাষায় লিখিত। সহজ ভাষায় যদি বলি, তাহলে সেটা কি? কঠিন ভাষায় লিখিত। মানে পড়ার পর সাধারণভাবে তার বিষয়বস্তু বোঝা যায় না। তাকে যদি ঢালাই যদি ভালো মতো করা যায়, এক জিনিসকে বারবার যদি মানে বোঝার চেষ্টা করা হয়, কি লেখা আছে সেটাকে বারবার যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে এই ধরনের পাঠকে বলা হয় চর্বণা পাঠ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধগুলো রয়েছে, এইগুলা কিন্তু খুব সহজে আপনি একবার পড়লে বুঝবেন না। এটাকে ভালো করে অনুশীলনের মাধ্যমে ভালো করে বুঝতে হবে। দ্যাট ইজ কল্ড চর্বণা পাঠ। তারপর সাধনা পাঠ মানে কি ভাই? সাধনা মানে কি? স্বাদ মানে কি? রস। তো আমরা জানি কাব্যের রস কোথায় থাকে? কাব্যের রস থাকে কবিতায়। কাব্য কবিতার বিষয়বস্তু চেয়ে কবির অনুভূতির উচ্ছ্বাস বেশি ধরা পড়ে। কবিতার রস বিশ্লেষণ বা রস আস্বাদনই হচ্ছে বড় কথা। কাব্য কবিতায় উপলব্ধি এই ধরনের পাঠই সম্ভব। কারণ আমরা যখন একটা কবিতা পাঠ করি কিংবা যখন একটা কাব্য পাঠ করি, তখন কি হয়, এই যে ছন্দ অলঙ্কার মিলিয়ে যে আমরা পাঠ করি। যেমন দেখুন, আমি একটা কবিতা বলছি, চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টে জুতা পায়, চট্টারে করে চট্টগ্রামে যায়। এই যে ছন্দর যে একটা মিল এবং অলঙ্কারের যে একটা মিল থাকায়, এটা শুনতে কিন্তু একটু ভালো লাগছে। চলো চপলার চকিত চমকে করেছে চরণ বিচরণ কোথা চম্পক আবরণ, এটা একটা অনুপ্রাস অলঙ্কার। তো এই ধরনের অলঙ্কার এবং ছন্দ যুগে যখন আমরা পাঠ করব এবং যে আমরা স্বাদ পাবো, যে রস আস্বাদন করতে পারবো, দ্যাট ইজ কল সাধনা পাঠ। তো সাধনা পাঠ সবসময় মনে রাখবেন, বিশেষ করে কবিতা বা কাব্যের ক্ষেত্রে থাকে, গদ্যাংশ ক্ষেত্রে থাকে না। তাছাড়া আবার বিভিন্ন ধরনের পাঠ আছে, যেমন সুসংগত পাঠ, বিস্তৃত পাঠ, অনুপূরক পাঠ, সবগুলো আমরা এক এক করে দেখছি। তার আগে দেখে নিই যে আদর্শ পাঠের 4টা বৈশিষ্ট্য। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আদর্শ পাঠের বৈশিষ্ট্য কী কী? সাধারণভাবে আদর্শ পাঠের 4টা বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। একটা হচ্ছে নির্ভুলতা মানে অ্যাকুরেসি, তারপর হচ্ছে গতি মানে স্পিড, তারপর হচ্ছে উপলব্ধি মানে কম্প্রিহেনশন, অভিব্যক্তি মানে এক্সপ্রেশন। আমরা যে পাঠটা পড়ব, যেটা আমরা রিডিং পড়ব, যেটা আমরা পঠন করব, যে পাঠটা, এটা নির্ভুল হতে হবে, অ্যাকুরেসি থাকতে হবে, কোনো ভুলভ্রান্তি এখানে থাকলে চলবে না। তারপর পড়ার একটা গতি থাকতে হবে। এক সময় আমি খুব স্পিডে মানে বুঝিয়ে পড়ে গেলাম,
এক সময় আমি একদম স্লো পড়লাম, এইরকম হবে না। একটা পড়ার একটা গতি বজায় থাকলে হবে। তারপর এই কোন জিনিসটা আমি পড়ছি, আমি জিনিসটাকে উপলব্ধি, খালি যে উপর উপর পড়ে যাচ্ছি তা নয়, পড়ে আমি মনের মধ্যে উপলব্ধি করতে হবে যে তার অর্থ কী, এখানে ধারণা কী লুকিয়ে আছে, আমি কি বিষয় আমি এখানে আয়ত্ত করতে চলেছি, ওই জিনিসটা পাঠ করে আমি কি জিনিসটা শিখতে চলেছি, ওইটার মধ্যে কোন কথাটা বলা হয়েছে, ওই জিনিসগুলো আমাকে উপলব্ধি করতে হবে। দ্যাট ইজ কল্ড কম্প্রিহেনশন। এক্সপ্রেশন, কথা বলার যে পঠনের যেটা অভিব্যক্তি, অনেক কথা আছে, অনেক রকমের বলতে হয়, তাই না? সেই যে পড়ার যে ধরন বা কোন এক্সপ্রেশনে কোন সময় কোন লাইনটা পড়তে হবে, এটা জানতে হবে। আদর্শ পাঠের এই 4টা বৈশিষ্ট্য আমাদের সবসময় চোখে পড়ে। এবার পড়ার দক্ষতা বাড়ানোর উপায় কী? শিশুদের পড়ার দক্ষতা আমরা কী করে বাড়াতে পারি? পঠন কৌশল একটি বিশেষ জটিল প্রক্রিয়া। বারবার বলছে, পঠন কৌশলটা হচ্ছে জটিল একটা কাজ। শিশুদের ছোটোবেলা থেকে ধীরে ধীরে এটিকে আয়ত্ত করাতে হয়। প্রাথমিক স্তরে এভাবে পঠনের অভ্যাস গড়ে তোলা যেতে পারে। কীভাবে আমরা দেখি। সঠিকভাবে শব্দ উচ্চারণের দক্ষ করে তোলা। প্রথমে তাকে সঠিকভাবে শব্দ উচ্চারণ, আমি একটা শব্দ বললাম, সে আর একটা শব্দ বলল, ঠিক আছে, এইভাবে শব্দ উচ্চারণের মাধ্যমে তাকে কী করতে হবে, শেখাতে হবে। সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিকে দক্ষ করে তোলা। শব্দের যে অর্থ আছে, অর্থগুলা যাতে সে ভালো করে উপলব্ধি করতে পারে, এইগুলো করে। যেমন আমি ধরে নিই, আমি একটা শব্দটা হচ্ছে কলম, একটা শব্দ, ওই যে শব্দের যেটা অর্থ উপলব্ধি বললাম, এটার আসল মানেটা কি, ধরে নিলাম যে কলম, এটা হচ্ছে আমি লিখলাম কলম। শিশুটা কলম পড়তে পারলো, সে বলতে পারলো হ্যাঁ স্যার কলম কলম, কিন্তু তার সামনে যদি আমি একটা কলম নিয়ে দিই, একদম ডাইরেক্ট, মানে কি বলবো, অবজেক্ট, বস্তু, যে রিয়েল কলম যদি তার সামনে নিয়ে যাই, সে তখন বলতে পারবে না যে এটা কলম। সে তখন সেটা যদি বলতে না পারে যে এটা কলম, তাহলে সে এই যে শব্দের অর্থর তার উপলব্ধি হলো না। সেই কলম দেখা মাত্র বলতে পারতো যে দ্যাট ইজ কলম। খাতা দেখার সঙ্গে সঙ্গে বলতে পারতো দ্যাট ইজ খাতা। ঠিক আছে, তো এই ধরনের যদি অর্থ উপলব্ধি ছোটোবেলা থেকে কম কম শব্দের মাধ্যমে করতে পারি, তাহলে তার পঠন দক্ষতাটা বাড়ানো যেতে পারে। সরব পাঠে উৎসাহ দিতে হবে। সরব পাঠে উৎসাহ দিলে কি হবে, এই যে তার ভুল ভ্রান্তি যদি কোথাও হয়, সেটা আমরা খুঁজে বের করতে পারবো। পাঠের গুরুত্বপূর্ণ শব্দগুলিকে চিহ্নিত করতে হবে, সেই শব্দগুলির অর্থ জানাতে হবে। এই পাঠে কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ থাকে, যে শব্দগুলা মানে কিছুটা ব্যতিক্রমী হয়। যেমন ধরুন, একটা লাইন পড়াও, লাইনের মধ্যে হঠাৎ একটা অচেনা শব্দ চোখের সামনে পড়লো, যে শব্দগুলো অচেনা, এই অচেনা শব্দগুলো নিচে একবার দাগ দিয়ে দিন এবং পরে তার অর্থটা কী সেটা তাকে বলে দিন, তখন সে লাইনটা পড়ে সম্পূর্ণ অর্থটা বুঝে যাবে। অচেনা নতুন শব্দগুলি জানতে পারলে শিশুটার পড়ার আগ্রহ বাড়ে। এই অচেনা শব্দগুলোর অর্থ যদি সে জানতে পারে, তাহলে তার পড়ার প্রতি আগ্রহটাও তার বাড়বে। শব্দগুলির ব্যাকরণগত পরিচয় জানিয়ে দিতে হবে। কোনো পাঠের গুরুত্বপূর্ণ তথ্যাগুলি শিক্ষার্থীদের কাছে স্পষ্টভাবে জানতে হবে। যে কোনো পাঠের যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো রয়েছে, এগুলো শিক্ষার্থীদের কাছে আমাদের কী করতে হয়, স্পষ্টভাবে জানাতে হয়। স্পষ্টভাবে সঠিক উচ্চারণে কোনো বিষয়বস্তু পড়ে সঠিকভাবে প্রকাশ করা। কোনো একটা জিনিস আমি স্পষ্টভাবে সঠিক উচ্চারণে আমি বিষয়বস্তুটা পড়ে তার কাছে প্রকাশ করলাম, তখন সেই জিনিসটা পড়তে পারবে। এখানে দেখুন লাউড রিডিং রয়েছে। রিডিংয়ের শর্টকাটে যদি বলি রিডিং সম্বন্ধে, তো এটা হচ্ছে সরব পাঠ মানে লাউড রিডিং। ইট ইজ অলসো নোন এজ অরাল রিডিং, অর্থাৎ অ্যালাউড রিডিং। এই যে লাউড রিডিং বা সরব পাঠকে আবার অরাল রিডিংও বলা হয়, অরাল, ঠিক আছে। আর অ্যালাউড রিডিংও বলা হয়, এটা মনে রাখবেন। সাইলেন্ট রিডিং মানে নীরব পাঠ। জীবনের বেশিরভাগ সময়টাই আমরা নীরব পাঠে অভ্যস্ত হই। নীরব পাঠ খুব গুরুত্বপূর্ণ। সাইলেন্ট রিডিং এনাবলস দ্য লার্নার্স টু কম্প্রিহেন্ড দ্য মিনিং, অর্থাৎ নীরব পাঠ অনেক ক্ষেত্রেই মানে বুঝতে পড়ে সাহায্য করে। অর্থাৎ কি, নীরব পাঠ পড়ার পর আমরা কি করতে পারি, অনেক সময় তার অর্থটা উপলব্ধি করতে পারি। নীরব পাঠের সাবলীলতা অনেক বেশি, একটা ফ্লুয়েন্সি থাকে। আবার সমবেত পাঠ মানে কালেকটিভ রিডিং। সমবেত পাঠের অর্থ হচ্ছে একসঙ্গে অনেকজন শিক্ষার্থীর পাঠ গ্রহণকে বোঝায়, এবং যে পাঠ হয় জুড়ে জুড়ে রব করে। এই যে বললাম একসঙ্গে পাঠ করা, সবাই মিলে একসঙ্গে রিডিং করা, এক জিনিস। শিশুর প্রাথমিক স্তরে শিক্ষা গ্রহণে সমবেত সরব পাঠ কার্যকরী। যেমন নামতা মুখস্থ করার সময় আমরা সমবেত সরব পাঠ লক্ষ্য করা যায়। যেমন শিক্ষক মহাশয় বললেন
2 1 গুণে 2, তখন আমরা সবাই বললাম ইয়েস স্যার 2 1 গুণে 2। তারপর আবার শিক্ষক বললেন 2 2 গুণে 4, তখন আমরা আবার বললাম 2 2 গুণে 4। এইভাবে আমরা ছোটোবেলায় শিখেছি। জানি না আপনারা কী করে শিখছেন, কমেন্ট বক্সে জানাবেন ভাই যদি আপনারা কেউ এইরকম শিখে থাকেন। তো দেখুন, এইভাবে নামতা মুখস্থ করার সময় এই ধরনের যে আমরা পাঠ করি এটাকে বলা হয় সমবেত পাঠ। তারপর ধারণা পাঠ বললাম, চর্বণা পাঠ বললাম। ধারণা পাঠ মানে কি, যে বিষয়টা পড়ে আমরা উপর পড়ে সাধারণ ধারণা নেই। চর্বণা পাঠ মানে প্রবন্ধ, উপন্যাস এইগুলা পড়ার সময় আমরা কি করি, এই দেখুন এখানে প্রশ্ন আসতে পারে চর্বণা পাঠ অর্থাৎ ক্রিটিক্যাল স্টাডি। চর্বণা পাঠ কী ধরনের পাঠকে বোঝায়? এটা প্রবন্ধ উপন্যাস পাঠ অপশনে থাকবে, তারপর থাকবে কবিতা পাঠ, তারপর থাকবে গল্প পাঠ, তারপর কি থাকবে, তারপর থাকবে সংবাদপত্র পাঠ। এটা কারেক্ট আনসার হবে প্রবন্ধ এবং উপন্যাস পাঠ। প্রবন্ধ উপন্যাস পাঠকে আমরা কি বলতে পারি? চর্বণা পাঠ বলতে পারি। আর সাধনা পাঠ বা অ্যাপ্রিসিয়েশন স্টাডি বলতে আমরা কি বুঝি? কবিতা পাঠকে বুঝি বা কাব্যের পাঠকে বুঝি। ইন্টেনসিভ রিডিং আরেকটা হচ্ছে কি এক্সটেনসিভ রিডিং। ইন্টেনসিভ রিডিং মানে হচ্ছে কি সুসংগত পাঠ, মানে ডিটেল স্টাডি অফ দ্য টেক্সট। এই পাঠটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়া, সম্পূর্ণ পাঠটাকে পড়া। ভোকেবুলারি, গ্রামাটিকের রুল সম্বন্ধে জ্ঞান অর্জন হয় এই পাঠের মধ্য দিয়ে। এই পাঠ্য বিষয়ের রুচি গঠন করে। ইন্টেনসিভ রিডিং মানে মনোযোগ সহকারে সম্পূর্ণ পাঠ করা। আর এক্সটেনসিভ রিডিং মানে ইট মিন নন ডিটেল স্টাডি অফ দ্য টেক্সট অফ দ্য বুক। যেমন খবরের কাগজ বা আর্টিকেল পড়ার সময় এই ধরনের পাঠ আমরা করে থাকি। কোন ধরনের পাঠ? এই ধরনের পাঠ কোনো একটা মেইন পয়েন্টের উপর ফোকাস করে। এক্সটেনসিভ রিডিং মানে কি, ধরে নিন আজকে আমার ব্যাপারে কোনো একটা আর্টিকেলে কোনো একটা লাইন বেরিয়েছে, তো আমি শুধু এই লাইনটাই খুঁজবো। যেমন লাইক এস স্কিমিং, কী বলবো, স্ক্যানিংয়ের মতো। স্ক্যানিংটা কি এবার বলছি। তো স্ক্যামিং, এক্সটেনসিভ, ইন্টেনসিভ নিয়ে আমি আর একটা ডিফারেন্ট ভিডিও আপনাদের দিয়ে দেবো কিছুদিন পর, সেখানে আরও বিস্তারিত থাকবে। আজকে একটু উপর বোঝাচ্ছি। ইন্টেনসিভ রিডিং মানে যে কোনো একটা পার্ট, যে রিডিংটা আমরা পুরো ডিটেল স্টাডি করি। আর এক্সটেনসিভ রিডিং মানে ডিটেলস আমরা স্টাডি করি না, উপর পড়ে যাই, একটা নির্দিষ্ট পয়েন্টের উপর ফোকাস করে যে ওই জিনিসটা কোথায় আছে, ওইটা কি লেখা আছে, আমরা ডাইরেক্ট মানে সংবাদপত্র পাওয়ার পর আমরা মেইন যে টাইটেলগুলো পড়ে যাই। দ্যাট ইজ কল এক্সটেনসিভ রিডিং। বা আমাদের যেটা দরকার এটা একটু পড়ে নিলাম, শেষ। এবার বিস্তৃত পাঠ মানে ব্যাপক পাঠ মানে হচ্ছে এক্সটেনসিভ রিডিং। আর নিবিড় পাঠ মানে ইন্টেনসিভ রিডিং। এই দুটার মধ্যে পার্থক্য কী? এক্সটেনসিভ রিডিং এবং ইন্টেনসিভ রিডিং পার্থক্য রয়েছে। এক্সটেনসিভ রিডিং হচ্ছে পাঠক তাদের আগ্রহের বিষয়টিকে একটি সাধারণ বোঝার জন্য একাধিক বই, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি পড়ে। ব্যাপক পাঠ মানে কোনটা? ওই যে এই যে এক্সটেনসিভ রিডিং যেটা বলেছিলাম, ব্যাপক পাঠ এক্সটেনসিভ রিডিং। এই রিডিংয়ে কী হয়, শিক্ষার্থীরা কী করে ব্যাপকভাবে সম্পূর্ণটা তারা পাঠ করে, একাধিক বই পড়ে, সংবাদপত্র পড়ে, ম্যাগাজিন পড়ে, কিন্তু সম্পূর্ণভাবে তারা ডিটেলস দেখতে যায় না। বিপরীতভাবে ইন্টেনসিভ অর্থাৎ নিবিড় পাঠ শ্রেণীকক্ষ শিক্ষার সঙ্গে জড়িত। এক্সটেনসিভ রিডিংটা আমরা কী করি? এক্সটেনসিভ রিডিংটা আমরা যেমন সংবাদপত্র পাঠ করলাম বা কোনো ভালো একটা ম্যাগাজিন পাঠ করলাম তখন। আর ইন্টেনসিভ রিডিং শ্রেণীকক্ষে যে আমরা বইগুলো পাঠ করি এগুলা ইন্টেনসিভ, কারণ নিবিড়ভাবে পড়তে হয়, মনোযোগ দিয়ে পড়তে হয়, প্রত্যেকটা টপিক খুব ভালো করে দেখতে হয়, প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে যাচাই করতে হয়, যার মধ্যে শিক্ষার্থী বিষয়টিকে গভীরভাবে বুঝতে প্রয়োজনীয় হিসাবে কয়েকবার কিছু পাঠ করতে বাধ্য হয়। ঠিক আছে। বিস্তৃত পাঠ এক্সটেনসিভ রিডিং হচ্ছে মজা বা বিনোদন বা আনন্দের জন্য পড়া। এটা মাথায় রাখবেন। এক্সটেনসিভ রিডিংটা হচ্ছে পরীক্ষা প্রশ্ন আসে এক্সটেনসিভ রিডিং, এক্সটেনসিভ বিস্তৃত পঠন হচ্ছে কি মজা বা আনন্দের জন্য পাঠ করা। আর নিবিড় পাঠের প্রাথমিক ফোকাসটি হলো পাঠ্যটির আক্ষরিক অর্থ বোঝা। নিবিড় পাঠ বা ইন্টেনসিভ রিডিং মানে হচ্ছে ওই যে কনসেপ্ট বোঝা, যেটা বলেছিলাম, কনসেপ্ট বোঝা, ধারণা বোঝা, এখানে কি রয়েছে তার আক্ষরিক অর্থটা বুঝতে হবে। আর এক্সটেনসিভ রিডিংটা হচ্ছে মজার জন্য পড়া, আনন্দের জন্য পড়া, যে জিনিসটা পড়ে আমরা আনন্দ পাই, মজা পাই, দ্যাট ইজ কল এক্সটেনসিভ রিডিং।
ব্যাপক পড়ার সঙ্গে উপন্যাস, জার্নাল, সংবাদপত্র বা ম্যাগাজিনগুলো জড়িত। ব্যাপক পাঠ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যাপক পাঠ পড়তে পারি, বা এক্সটেন্সিভ রিডিংটা আমরা কোন কোন জিনিস পড়তে সময় আমরা এক্সটেন্সিভভাবে পড়ি, উপন্যাস, জার্নাল, সংবাদপত্র বা ম্যাগাজিন। আবার নিবিড় পাঠের সঙ্গে পাঠ্যপুস্তক পড়া সম্পর্কিত। পাঠ্যপুস্তক কিন্তু ভালোভাবে না পড়লে পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসবে আমরা জানবো না, তারপর তো গুল্লা পেয়ে যাবো, তাই না? সুতরাং পাঠ্যপুস্তকটা খুব ভালো করে আমাদের পড়তে হবে। এই কয়েকটা মেইন বিষয়গুলো আপনারা মাথায় রাখলে চললো, ঠিক আছে? বাকিগুলা আপনারা একটু একটু দেখে নেবেন, পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে। এবার হচ্ছে স্কিমিং এবং স্ক্যানিং। স্কিমিং এবং স্ক্যানিং। ইউটিউবে আমার ভিডিও যখন চলে, আপনারা আমার অনেকে ইউটিউবে ভিডিও দেখছেন বা অ্যাপে তো দেখে নেই। ইউটিউবে যখন আমার ভিডিওগুলো চলে, তখন ভিডিও চলতে চলতে কী হয়, হঠাৎ ক্লাসের মধ্যেখানে একটা অ্যাড চলে আসে, তাই তো? অ্যাডভার্টাইজমেন্ট। যখনই একটা অ্যাড চলে আসে তখন আপনাদের মানে তাড়াহুড়ো লাগে যে 5 সেকেন্ড কবে যাবে, আমি ওটাকে স্কিপ করব, তাই তো? 5 সেকেন্ড কবে যাব, খালি শুধু আমার ভিডিও না, যে কোনো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন অ্যাড চলে আসবে, এবং একটা 5 সেকেন্ড শেষ হওয়ার আগে কিন্তু স্কিপ করা যায় না। আর শর্ট যেগুলো অ্যাড আসে এগুলো কী হয়, 5 সেকেন্ড পরে আমাদের কী করতে হয়, স্কিপ করতে হয়, স্কিপ করলে চলে যায়। তো মানে এই 5 সেকেন্ড মানে স্কিপ করার জন্য আমরা মানে পাগলের মতো হয়ে যায়, তাড়াহুড়া করি, অর্থাৎ স্কিপ করে করে পড়ি। এই যে স্কিপ করে করে যে আপনারা ভিডিও দেখছেন, দ্যাট ইজ কল স্কিমিং। মানে স্কিপ করে করে এখানে একটু পড়লেন, এই পোর্শনটা ভালো লাগছে না, কোথায় আছে দেখি, মজা কোথায় পাবো, এই খুঁজে আটটু পাঠ পড়লেন, আটটু পড়ে এটা ভালো লাগছে না, আটটু পড়ি, ঠিক আছে? ইট ইজ কুইক সার্ভে অফ দ্য টেস্ট টু গেট মেইন আইডিয়া। এটার মেইন আইডিয়া কী আছে এটা পাওয়ার জন্য আপনি কুইকলি একবার সম্পূর্ণটা দেখে নিলেন স্কিপ করে করে। যেমন সংবাদপত্রে একটা হেডলাইন বেরিয়েছে, তো এই হেডলাইনের আন্ডারে কী কী রয়েছে সেটা আপনাকে সম্পূর্ণ পড়তে হবে না, মোটামুটি একটা লামসাম, এক লাইন, তারপরের এক লাইন ছেড়ে আরেক লাইন, তারপর আরেক লাইন ছেড়ে আরেক লাইন, মোটামুটি একটু পড়ে নিলেন, পড়ে এখানে কী লেখা আছে মোটামুটি বুঝে নিলেন, সংবাদপত্র বা ম্যাগাজিনে কী আছে বুঝে নিলেন। দ্যাট ইজ কল বিষয়বস্তু সম্পর্কে দ্রুত জেনে যাওয়া, দ্যাট ইজ কল স্কিমিং। ইট ইজ দ্য ফার্স্ট রিডিং অ্যাক্টিভিটি। আর স্ক্যানিং হচ্ছে হাই স্পিড রিডিং, কেবল দরকারি জিনিস খুঁজে বের করা হয়। এবার ধরে নিন আজকে আমার বিষয়ে পেপারে কি একটা লিখেছে, কোন সাংবাদিক আমার বিষয়ে পেপারে কি একটা লিখেছে, আমি জানতে পারলাম যে আজকের তারিখে আমার সম্বন্ধে একটা নিউজ পেপারে মানে কি একটা লিখেছে, ভালো একটা লিখেছে। তো আমি এটা মানে আমার খুব উৎসাহ জাগলো যে আমার পেপারে লিখেছে, কী লিখেছে দেখতে হবে। তখন আমি পেপারটা নিয়ে কোথাও কোনো দেখা নেই, আমি শুধু দেখতে আসলাম যে আমার বিষয়ে কোথায় লেখা আছে। এই যে আমি সার্চ করছি, এই যে স্ক্যান করছি, এটা আমি কম্পিউটারে যখন স্ক্যান হয় তখন কী হয়, সম্পূর্ণটা স্ক্যান হয়, তাই তো? এইভাবে আমি আমার চোখ দিয়ে সম্পূর্ণ পত্রিকাটা আমি কী করছি, স্ক্যান করছি, যে আমার বিষয়ে লেখা আছে, আর ভাই কোথায় লেখা আছে। তো আমার বিষয়ে কোথায় লেখা আছে এটা আমি খুঁজতে যাচ্ছি, আর যখনই দেখলাম যে না এই তো এখানে আমার বিষয়ে লেখা আছে, আমি এই জিনিসটা পড়লাম, পরে আমি জিনিসটা বুঝে গেলাম, বাস এই পেপারের আমার কাজ শেষ। দ্যাট ইজ কল স্ক্যানিং। কোনো একটা পার্টিকুলার বিষয় খুঁজে বের করা, কোনো একটা বড় টেক্সট বুক থেকে কিংবা একটা গল্প থেকে কিংবা প্রবন্ধ থেকে কিংবা উপন্যাস থেকে পার্টিকুলার জরুরি জিনিস যা ছিল তা জিনিসটা বের করে। যেমন প্যাসেজ, আমরা পরীক্ষায় অনেক সময় প্যাসেজ আছে, কম্প্রিহেনশন টেস্ট পরীক্ষায় আসবে আপনাদের, কম্প্রিহেনশন টেস্ট যাকে প্যাসেজ বলা হয়। তো প্যাসেজে আমরা কী করি, প্রথমে প্রশ্নটা পড়ি, প্রশ্নটা পড়ার পর আমরা প্যাসেজে যাই, গিয়ে আমরা প্যাসেজটাকে খুঁজতে থাকি যে এই প্রশ্নের আনসারটা কোথায় থাকতে পারে, এই প্রশ্নের আনসারটা কোথায় থাকতে পারে, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তরটা যখনই আমরা প্যাসেজে পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে প্যাসেজকে ভুলে গেলাম, এই প্যাসেজের দরকার নেই, তারপর নেক্সট প্রশ্ন, তারপর আবার প্যাসেজে গেলাম। এই যে তখন এই যে আমি স্কিপ করে 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 প্যাসেজটাকে পড়ছি যে আমার আনসারটা কোথায় লুকিয়ে আছে, আনসার পাওয়া মাত্র শেষ, দ্যাট ইজ কল স্ক্যানিং। আর এই সম্পূর্ণ প্যাসেজটায় কী বলেছে, এখানে দুটা কথা আছে, সম্পূর্ণ প্যাসেজটায় কী বলেছে, এটা আমি সম্পূর্ণ প্যাসেজটা একটু পাতলা হাই স্পিডে যদি আমি একটু স্পিড রিডিংয়ে যদি পড়ে এই সম্পূর্ণ প্যাসেজে যদি বিষয়বস্তুটা আমি যদি কভার করে নিই, দ্যাট ইজ কল স্কিমিং।
এবার আমরা দেখব রাইটিং বা লিখন, খুব শর্টকাটে দেখব। ভাবের আদান প্রদান এবং যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে লিখন। একজনের সঙ্গে আরেকজনের ভাবের আদান প্রদান বা যোগাযোগ স্থাপন আমরা কি করে করতে পারি? যেমন কথাবার্তার মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। কিছু কিছু কথা আছে যে কথাগুলো মুখে বলা যায় না, লজ্জা লাগে বা এখানে মানে সেই ধরনের মুখে কথা বলার মতো পরিবেশ নেই। তো এই ক্ষেত্রে আমি আমার মনের ভাব একজনকে জানাতে চাই, তখন আমি কী করলাম, কাগজের টুকরোতে লিখে দিলাম। সে লিখে লেখাটা পড়ে সে বুঝতে পারলো, অর্থাৎ আমার ভাবের আদান প্রদান হলো। বা সে একটা চিরকুটে লিখে দিল, আমি পড়ে বুঝে গেলাম। অর্থাৎ সেই ভাবের আদান প্রদান এবং যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম কি? লিখন। এই প্রক্রিয়ায় একজনের চিন্তা লিখিত পথিকের মাধ্যমে বেরিয়ে আসে। যে লিখছে তার মাধ্যমে তার চিন্তাটা বেরিয়ে আসছে। অর্থাৎ আমি কি লিখছি, আমার চিন্তাধারাটা আমার লিখার মধ্যে প্রকাশ হচ্ছে। শিক্ষার্থীদের কাছে এটা হচ্ছে সৃজনশীল দক্ষতা কিংবা প্রোডাক্টিভ, বা লিখনকে আমরা বলতে পারি এক্সপ্রেসিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিল। এক্সপ্রেসিভ কেন? এক্সপ্রেসিভ মানে প্রকাশমূলক দক্ষতা। কেন প্রকাশ? কারণ লেখকের মাধ্যমে আমরা লেখনের মাধ্যমে বা লিখনের মাধ্যমে বা লিখার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। আমরা কি লিখলাম অন্যজন পড়ে সেটা বুঝতে পারে। কথা বলা, শোনা এবং পড়ার দক্ষতা যদি ঠিকমতো থাকে তাহলে লেখার দক্ষতাও বাড়ে। কথা যদি বলতে পারি, যদি আমি শুনতে পারি, যদি আমি বর্ণমালা ভালো করে চিনি, বর্ণ অক্ষরগুলো চেনা থাকে, তাহলে লেখার দক্ষতা আমার অটোমেটিক্যালি বেড়ে যাবে। মানুষের যোগাযোগের মাধ্যম হলো ভাষা। মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। কী কী পয়েন্ট বলছে একটু দেখি। আমরা পরস্পর ভাব নির্ণয় করি ভাষার মাধ্যমে। ভাষার দুইটা রূপ আছে, একটা হচ্ছে মৌখিক রূপ, একটা হচ্ছে লিখিত রূপ। ঠিক আছে? লিখিত মানুষের প্রকাশ ক্ষমতা। মনের ভাবকে ভাষায় প্রকাশের যে লিখিত রূপ রয়েছে তাকে আমরা বলি লিখন। মনের ভাবকে লিখিত ভাষায় যদি আমরা প্রকাশ করি তাকে আমরা কি বলি? লিখন বলি। এক কথায় যদি আমি আপনাকে বলিয়ে দিলাম। এরপর দেখুন লিখন দক্ষতা কিভাবে উন্নত করা যায়। আর লিখন হচ্ছে, মনে রাখবেন, লিখনটা হচ্ছে একটা এক্সপ্রেসিভ স্কিল। এখানে দেওয়া আছে এক্সপ্রেসিভ, বা এটাকে আমরা বলতে পারি প্রোডাক্টিভ স্কিল। আসতে পারে লিখনটা কী ধরনের স্কিল। তো লিখন দক্ষতা একটা প্রকাশমূলক দক্ষতা, কারণ লিখনের মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তো লিখন দক্ষতা করার 4টা স্তম্ভ। একটা হচ্ছে শব্দ ভাণ্ডারের উন্নতি। শব্দ আমার কাছে বেশি বেশি স্টক থাকতে লাগবে। তারপর বানানের উন্নতি। বানান লিখতে যদি ভুল হয় তাহলে বানানগুলো আগে ঠিক করতে হবে, না হলে কিন্তু আমার লেখা হবে না। পঠন দক্ষতার উন্নতি। পঠন আমার ভালো করে, যদি আমি রিডিং ভালো করে পড়তে পারি, পড়া যদি আমি ভালো পারি তাহলে আমি লিখতেও ভালো পারবো। আর পড়তে গিয়ে যদি আমি আটকে যাই, যদি মনে থাকে না, তাহলে আমি লিখবো কি? ঠিক আছে, জিনিসটা ভালো করবো। পঠন মানে কি? হোয়াট ইজ পঠন? এইমাত্র বলে গেলাম। পঠন মানে কোনো একটা জিনিস বুঝে, কোনো একটা জিনিস পাঠ করে সেটা বুঝে নেওয়া। যদি আমি জিনিসটাকে বুঝে নেই তাহলে বইয়ে যে ভাষায় লেখা আছে আমি অন্য ভাষায় তো লিখতে পারি। আর ধরে নিন আপনি আমাকে একটা গল্প বললেন, আপনি গল্পটা বললেন, আপনি কীরকমভাবে বললেন সেটা বড় কথা নয়। আমি গল্পটা বুঝলাম, এবার আমি আপনার গল্পটা আমি আমার ভাষায় লিখব। হতে পারে কয়েকটা শব্দ চেঞ্জ হবে, কয়েকটা বাক্য চেঞ্জ হবে, ঠিক আছে, কয়েকটা বানানও চেঞ্জ হবে। যেহেতু শব্দ চেঞ্জ হবে, বানান তো চেঞ্জ হবে, সবগুলো প্রায় মোটামুটি চেঞ্জ হবে। কিন্তু আপনার গল্পের যেটা সারমর্ম আর আমার গল্পের যেটা সারমর্ম এটা সেম থাকবে। এবার যদি আমি পঠন যদি ঠিকঠাকভাবে না হয়, জিনিসটা যদি পড়ে যদি আমি ঠিকঠাকভাবে বুঝতে না পারি, তাহলে অর্থ যদি উপলব্ধি করে না পারি গল্পটার, তাহলে আমি গল্প কী করে লিখব? আমার ক্রিয়েটিভিটি কী করে বাড়বে? হলো না। তারপর গ্রামারের উন্নতি যদি থাকে, ব্যাকরণের উন্নতি থাকলে আমরা আরও ভালো করে আমাদের লিখন দক্ষতাটা বৃদ্ধি হয়। লিখন দক্ষতা বাড়ানোর উপায় হচ্ছে অভ্যাস, প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করাবেন শিশুদের লিখন দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। অভ্যাসই হলো লিখন দক্ষতা বৃদ্ধির অন্যতম উপায়। পাঠ্যপুস্তকের অনুশীলনের প্রশ্নের উত্তর লেখা শিক্ষার্থীদের অন্যতম করণীয় কাজ। এতে যেমন বিষয়ে জ্ঞান প্রাপ্তি হয় তেমনি লিখন দক্ষতাও বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যত বেশি পারি শিক্ষার্থীদের দ্বারা আমরা লিখন কাজ চালাবো, প্র্যাকটিস করাবো লেখাটা। যত বেশি তারা লিখবে তত বেশি তাদের হ্যান্ডরাইটিংও সুন্দর হবে আর লিখন দক্ষতাও বৃদ্ধি পাবে।
এবার দেখুন লিখনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেটা জানতে হবে। লেখার হরফ যেন স্পষ্ট হয়। হরফ মানে যে বর্ণ যেগুলা, লিপি যেগুলা লিখবে, যেমন প, প, ক, র, এগুলো যেন স্পষ্ট হয়, নাম্বার 1। নাম্বার 2, হরফগুলি যেন একই আকারের হয়। আকারের মানে এই যে আমি এখানে লিখতে পারছি না, একটু কষ্ট হচ্ছে, যেমন কলা, এই দেখুন কটা ছোট আর লাটা হয়ে গেছে বড়, এই ধরনের হবে না। যেমন কলম, কলম, কটা এক সাইজের, লটা আরেক সাইজের, মটা আরেক সাইজের। এটা দেখতে কি ভালো লাগে? মোটেই না। সুতরাং এই লেখার হরফ যেন স্পষ্ট থাকে এবং হরফগুলি যেন একই মাত্রার হয়, মানে একই আকারের হয়, সাইজ যেন সমান থাকে। এবারে বানানটা যেন শুদ্ধ থাকে, 3 নম্বর পয়েন্ট, বানানটা যেন শুদ্ধ থাকে। 4 নম্বর, শব্দের শুদ্ধ রূপ শিশু লিখছে কিনা সেটা দেখতে হবে। শব্দের 2টা রূপ আছে, একটা হচ্ছে কথ্য রূপ, একটা হচ্ছে লিখিত রূপ। তো আমরা সবসময় লিখিত রূপটাকে শিশুদের লেখানোর চেষ্টা করব। পূর্ণ বাক্যের জন্য ব্যাকরণগতভাবে সঠিক হয়, গ্রামাটিক্যালি কারেক্ট। আমি ভাত খাই এটা না বলে যদি বলে আমি খাই ভাত, তাহলে কিন্তু হলো না। গ্রামাটিক্যালি কারেক্ট থাকতে লাগবে, আমি ভাত খাই। নিজস্ব জ্ঞানে কতটা নিজের মতো লিখতে পারছে তা যাচাই করে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। এবারে আমরা ওই যে আগে বলেছিলাম একটা গেম খেলাবো, এ ধরনের বিভিন্ন গেমের মাধ্যমে তাকে আমরা লিখন দক্ষতা বাড়াতে পারি। যে আজকে ধরো 10 টুকরা কাগজ এখানে আছে, এই কাগজে একটা টুকরোর মধ্যে লেখা আছে মোবাইল, একটা টুকরার মধ্যে লেখা আছে কাপড়, একটা টুকরার মধ্যে লেখা আছে গাড়ি, একটা কাগজের টুকরা লেখা আছে আম। এই কাগজগুলো সব একটা কী বলবো, কিছু একটা ভিতরে ভরে নাড়াচাড়া করে সবগুলোকে উলট পালট করে র্যান্ডমলি এক একটা কাগজ ওদের হাতে ওরা নিল। তারপর যার হাতে ধরুন একজনের হাতে কাপড় গেল, সে কাগজটা খুলে দিল কাপড় লেখা। তুমি একটা কাজ করো, এই কাপড় সম্বন্ধে তুমি 10 লাইন লিখো, যে কোনো, বললাম একটু হাইয়ার লেভেলে বলছি, ক্লাস 5-6-এ ধরুন। তারপর আরেকজনকে তার হাতে যদি আম যায়, মানে আমের যদি চিরকুটটা যায়, আমরা বলবো তুমি এক কাম করো, তুমি একটা কাজ করো, তুমি ওই আম সম্বন্ধে 10টি লাইন লিখো। এই ধরনের আমরা বলতে পারি। তখন তার নিজের উৎসাহ মতো সে লিখবে, তার যা ইচ্ছা হয়। লিখতে হবে নিয়মিত প্রতিদিন, ঠিক আছে, তবে তার লিখন দক্ষতাটা বৃদ্ধি হবে। এবার সুলিখনের বৈশিষ্ট্য, আগে যে এখানে দেখুন এখানে 4টা বলেছিলাম, এইগুলো ভালো করে দেখবেন। লেখার হরফ যেন স্পষ্ট হয়, খুব ভালো করে, হরফগুলি যেন একই আকারের হয়, বানান যেন শুদ্ধ হয়, শব্দের শুদ্ধ রূপ লিখছে কিনা তা দেখতে হয়। তার সঙ্গে আরও কিছু, যেমন এখানে শর্টকাটে আমরা দিয়েছি স্পষ্টতা, অর্থাৎ লিখনটা যেন স্পষ্ট হয়, ঠিক আছে, নির্ভুল, কোনো ভুল না হয়, যেন বানান যেন ভুল না হয়। লেখার একটা দ্রুততা, স্বাচ্ছন্দ্য এবং গতিময়তা, ঠিক আছে, অর্থাৎ আকারের যেটা সাইজ যেটা বলেছিলাম, এই জিনিসটা যেন ঠিকঠাক থাকে। সৌন্দর্যমণ্ডিত রেখা বিন্যাস, যেমন অনেকে দেখবেন যদি লেখে রেখা, রেখা যদি লেখে তো রে একারটা এতক্ষণ পর্যন্ত এনে দেবে, আর খায়ের আকারটা এতক্ষণ পর্যন্ত দিয়ে দেবে, তাহলে কি হলো? যদি বলি সবিতা, তো স লিখবে আর রসিকাটা এই বড় করে এখান পর্যন্ত এনে এখানে তা দিয়ে দিল, এটা কি হলো? না। এই সৌন্দর্যময় রেখা বিন্যাসগুলোকে সুন্দর করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, আফটার লেখা জ্যোতিচিহ্নের ব্যবহার যথাযথ করতে হবে। জ্যোতিচিহ্নের ব্যবহার যদি সঠিকভাবে না করে তাহলে কিন্তু লেখার অর্থ পরিবর্তন হয়ে যায়, আপনারা জানেন তো। জ্যোতিচিহ্ন যদি একটা কমা যদি আমরা এদিক থেকে এদিকে বসাই, মানে স্থান পরিবর্তন করি একটা কমা, তাহলে কিন্তু সম্পূর্ণ বাক্যটার অর্থ পরিবর্তন হয়ে যায়। একটা এক্সাম্পল, একটা বাস স্ট্যান্ডের লেখা ছিল, বাস স্ট্যান্ড বলবো না, অন্য কিছু বলি, একটা স্কুলে লেখা ছিল যে এখানে গাড়ি রাখিবেন না, রাখিলে 500 টাকা জরিমানা। তো সে রাখিবেন না এর পরে কমা ছিল, তো তার মানে অর্থটা কি? এখানে রাখা যাবে না, রাখলে জরিমানা। একজন দুষ্ট কী করেছে, এখানে নায়ের কমাটা মিটিয়ে আগে কমা দিয়েছে, রাখিবেন পরে কমা দিয়ে দিচ্ছে। তার মানে বাক্যটা কী দাঁড়াচ্ছে? এখানে গাড়ি রাখবেন মানে রাখতে হবে ম্যান্ডেটারি, না রাখলে 500 টাকা জরিমানা। দেখুন একটা কমা এদিক থেকে এখানে এলো, তার মানে বাক্যটার সম্পূর্ণ অর্থটা পরিবর্তন হয়ে গেল। সুতরাং জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে ভাই? তো এই ছিল আমাদের আজকের মূলত ক্লাস। ভাষাগত দক্ষতা আমরা কমপ্লিট করলাম, শ্রবণ, কথন, পঠন, লিখন 4টা সম্পূর্ণ হলো। পরবর্তী সময় আমরা অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করব এবং
এই টপিকের আমরা এমসিকিউ আপনাদের প্র্যাকটিস করাবো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।